আসসালামু আলাইকুম সবাইকে। যারা চ্যাট বক্সে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 9। আজকে আমাদের ক্লাসে থাকবেন ফাহিম ভাইয়া। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হবে। আমরা অলরেডি বোর্ডে লিখে দিয়েছি 6:10 থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু হবে। যারা যারা ক্লাসে জয়েন করেছি সবাই একটু অপেক্ষা করি। জিদনি ওয়ালাইকুম আসসালাম। মাহাদি ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? চ্যাট বক্সে একটু জানাও তো।
আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে খুব সম্ভবত তোমাদের লাইভ ক্লাসের মধ্যে ফিজিক্সের শেষ ক্লাস, একটা হয়তো রেকর্ডেড ক্লাস হবে তোমরা এর পরে। সো শেষ ক্লাসে আসতে পেরে বড়ই ভালো লাগতেছে। ইমোশনাল মোমেন্টস। দেখি তোমরা কে কি লিখছো। ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাস দুটোই আমি নিচ্ছি। মাঝে কোনো ভুল হলে মাফ করে দেবো, অবশ্যই মাফ করে দেবো। তোমরাও আমাকে মাফ করে দেবে যদি মাঝে কোনো ক্লাস খারাপ হয়ে থাকে বা তুমি যদি কোনো একটা টপিক আমার কাছে কম বুঝে থাকো, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, সেকেন্ড ইয়ারে খুব সম্ভবত ফুল সিলেবাস পড়ানো হবে না, শর্ট সিলেবাস পড়ানো হবে। তাও তোমাদের ভাইয়ারা তোমাদেরকে আরো ভালো মতো সেটা বলে দিবে। ইয়েস, আজকে শেষ ক্লাস। আচ্ছা, একদিনে এক চ্যাপ্টার পড়াবো না তো, অবশ্যই এক চ্যাপ্টার পড়াবো না। আজকে তরঙ্গ নিয়ে ক্লাস হবে তোমাদের সাথে। সো সেকেন্ড ইয়ারে ক্লাস নিবো কিনা চেষ্টা তো করবো, অবশ্যই চেষ্টা করবো সেকেন্ড ইয়ারে ক্লাস নেওয়ার, যতদিন নেওয়া যায়। আচ্ছা, এখন তরঙ্গ নিয়ে আসলে কি করবো আমরা? তো তরঙ্গ তো বেশ বড় একটা চ্যাপ্টার, সেখানে অবশ্যই একদিনে এক চ্যাপ্টার তোমাদের জন্য খুব একটা ভালো কিছু হবে না। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে এইটা আমরা 2 দিন ধরে পড়াবো। তো আজকে তোমরা অর্ধেক তরঙ্গ পড়বা, আর বাকি অর্ধেক তরঙ্গ তোমাদের সাথে রেকর্ডেড কন্টেন্ট যাবে, সেই রেকর্ড তোমরা সেখানে পেয়ে যাবে। তো তোমাদের প্রোফাইলে তোমরা বাকি তরঙ্গের রেকর্ড পাবা, আর আজকে লাইভ ক্লাসে তোমরা অর্ধেক তরঙ্গ পড়বা। সো কথা আর না বাড়ায় শুরু করে দিই, চলো। আজকে আমার রুল মানবা না কেন? ক্যালকুলেটর আর বসে বসে ক্লাস করার চেষ্টা করো, শেষ দিন না মানলে সমস্যা নেই, যে মাফ করে দিলাম। আচ্ছা, তো প্রথমে আমাদের কাছে কতদিনের বাড়ির কাজ আছে, রাইট? সো বাড়ির কাজ যদি আমরা একটু করার চেষ্টা করি, তাহলে এই বাড়ির কাজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 2টা স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিছে, এবং এই স্প্রিং গুলোকে আমরা দুরকম ভরের সাথে বাঁধছি। একটা হচ্ছে 4.5 কেজি, আরেকটা হচ্ছে এম প্রাইম, সেটা আমরা পরে দেখবো এম প্রাইমটা কত। প্রথমে দেখতে পাচ্ছি এম গুলা হচ্ছে 4.5 কেজি। 3টা ছবি আছে, আমি শিওর তোমরা অলরেডি জানো। প্রথম ছবিটা হচ্ছে প্যারালাল কানেকশন, সেকেন্ড ছবিটা জাস্ট একটা স্প্রিং, একটা ম্যাচ, সেটা নিয়ে কোনো প্যারা নেই। সেকেন্ডটাতে 2টা স্প্রিং, এরা লাগানো হয়েছে দেখে সিরিজে। প্রথম প্রশ্নে বলা হয়েছে 2 নং চিত্রের স্প্রিং এর কৌণিক কম্পাঙ্ক কত। এর থেকে সহজতর ম্যাথ মনে হয় হওয়া সম্ভব না। আমি যদি জাস্ট এটার কৌণিক কম্পাঙ্ক বের করতে চাই, তাহলে এটার কৌণিক কম্পাঙ্ক বের করার জন্য, আচ্ছা এটাকে এখানে না করে একটু দূরে করি। এটার কৌণিক কম্পাঙ্ক বের করতে হলে আমাদেরকে সিম্পলি বসাইতে হবে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। যেহেতু এখানে কেটা হচ্ছে কে2, তাই আমরা এখানে কে2 বসাই দিব। তাহলে কে2 হচ্ছে আমাদের কাছে 2000। 2000কে যদি আমরা 4.5 দিয়ে ভাগ করে দেই, তাকে একটা রুট মারি, যা হবে তত রেডিয়ান পার সেকেন্ড। এটা গেল আমাদের গ। ঘতে আমাদেরকে বলছে 1 এবং 3 নং এর পর্যায়কাল সমান হবে কিনা সেটা যাচাই করতে। 1 নম্বরে আমরা টাঙাইছি 4.5 কেজি ভর, আর 2 নম্বরে আমরা টাঙাইছি 1 কেজি ভর। ওকে, ঠিক আছে। সো তাই যদি হয়, তাহলে প্রথমে আমরা 1 নাম্বারটার টাইম পিরিয়ডটা বের করব। 1 নাম্বারের টাইম পিরিয়ডে কি আছে? 1 নাম্বারের টাইম পিরিয়ডে আমাদের কাছে আসবে হচ্ছে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার। এই জিনিসটা একটু মুছে রাখাই মনে হয় ভালো। এই জিনিসটাকে তাহলে আমরা একটু মুছে রাখি, সেটাই মনে হয় ভালো হবে। সো 1 নাম্বার যে টাইম পিরিয়ডটা, এটা আসতেছে আমাদের কাছে রুট ওভার, এটা এখানে বসবে এম প্রাইম ডিভাইডেড বাই কে এর জায়গায় বসবে এই দুটো, যেহেতু প্যারালাল কানেকশন, তাই প্যারালাল হিসাব করতে গেলে জাস্ট যোগ করে দিতে হয়। সেটা তুমি বসাবা, বসায় যা টি পাবা সেটাই। লাস্টটার মধ্যে আমাদের কাছে আসছে হচ্ছে এইটা। তাহলে আমি যদি এইটা করতে যাই, এটা তো সিরিজ কানেকশন, তাহলে সিরিজ কানেকশনের জন্য আরেকটু কাটখড় তোমাকে পুরাতে হবে। টি ইজ ইকুয়াল টু তোমার কাছে আসবে হচ্ছে এগেইন আগে 2 পাই, তারপর তোমরা এই রুটটা দিবা, রুটটা দিয়ে এখানে দিবা এম। 3 নাম্বারের মধ্যে মনে হয় এম আছে, আচ্ছা ঠিক আছে, একটুখানি গ্যাঞ্জাম হয়ে গেছে, এখানে এম প্রাইম দিয়ে ফেলছি, এটা শুধু এম। আচ্ছা, আর এখানে তাহলে আমাদের কাছে বসবে হচ্ছে এম প্রাইম ডিভাইডেড বাই সিরিজ, মানে এবার আমি প্যারালালটা করব। সো 1 বাই কে1 প্লাস 1 বাই কে2 হোল ইনভার্স 1। সো এটা করে দিলে যেটা পাবা সেটা। সো একবার সিরিজটা বসাবা, একবার প্যারালালটা বসাবা। এম এর মান বসাবা 4.5 কেজি, আর এম প্রাইম এর মান বসাবা হচ্ছে
1 কেজি, এতে তোমরা যেটা পাও দেখবা যে এই দুটো সমান আসতেছে কি আসতেছে না। তো খুবই সোজা একটা প্রশ্ন, কিন্তু তেমন আহামরি পেঁচায় নাই। প্যারালাল সিরিজ কানেকশনের মধ্যে আলাদা আলাদা ভর ঝুলাইছে, দেখতে বলছে যে পর্যায়কালটা সমান আসছে কিনা। তো দেখবা দুটো পর্যায়কাল বের করে সমান আসছে কি আসে নাই। হোমওয়ার্কটা কি পারা যাবে? 1 কেজি বুঝলা না? এই যে এম প্রাইম ইজ ইকুয়াল টু 1 কেজি লেখে দিছে, দেখো এম প্রাইম সমান সমান 1 কেজি, না বোঝার কিছু নাই। হ্যাঁ, আমার এভাবেই কল রাখতে ভালো লাগে। যাই হোক, আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আম, কে জানি জিজ্ঞেস করছে। আচ্ছা ঠিক আছে, 1 নম্বরটা প্যারালাল হলো কিভাবে বুঝো নাই। আচ্ছা, 1 নম্বরটা প্যারালাল কিভাবে হয়েছে এটা বুঝতে গেলে আমাদের আরেকটু কষ্ট করতে হবে। দেখো, এই ভর তার দুই মাথায় একটার একটা প্রান্ত করে করে আছে, তাই না? তাহলে দুইটা স্প্রিং এরই এক প্রান্ত ভরের সাথে, আরেক প্রান্ত কোথায়? একটা দৃঢ় অবলম্বনে। তুমি এই দুটো দৃঢ় অবলম্বনকে গ্রাউন্ড চিন্তা করো, এবং গ্রাউন্ড চিন্তা করাটা সার্কিট চিন্তা করো, তাহলে কিন্তু বুঝে যাবা। দেখো, দুইটারই এক মাথা এক প্রান্তে, তারপর একটা স্প্রিং, আরেক মাথা গ্রাউন্ডে। এইটার এক মাথা এই ভরেরই আরেক প্রান্তে, দেন আবার চলে আসছি এই করে গ্রাউন্ডে। দেখো তো মিলে যাচ্ছে কিনা। যদি এখানে আমি একটা ভর বলি, তাহলে প্যারালাল হয়ে যাচ্ছে না দুটো স্প্রিং। সো এই যে দৃঢ় অবলম্বন, এটাকে তুমি গ্রাউন্ড চিন্তা করো, তাহলে তোমার কাছে এটা প্যারালাল কানেকশনটা খুব ইজিলি হয়ে যাবে। সো এটা সার্কিটের সাথে অ্যানালজি দিয়ে বুঝাইলাম আর কি। এক্স্যাক্টলি যে এরকমই হয় তা না, বাট এরকম করে বুঝলে প্যারালালটা যে সেটা একটু ভালো বুঝতে পারবা। আচ্ছা, আশা করি ক্লিয়ার সবার কাছে হোমওয়ার্কটা। একটু ভাইকে সি লিখে জানা যেত। সাজেশন হ্যাঁ দিব, না সমস্যা নেই, লাস্টের দিকে দিব। ওকে, সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে প্রথমেই আমাদের কাছে আছে তরঙ্গ জিনিসটা কি। সো জিনিসটা কি বোঝার আগে একটু ছবিটা বুঝে নেই। সেই ছবি ওয়াইজ তুমি ডেফিনেশন পড়লা। প্রথমে তোমার কাছে একটা রশি ছিল, তোমার বন্ধু ধরে রাখছে অন্য প্রান্ত। তুমি এই রশিটাকে নিয়ে একটা এইভাবে হ্যাচকা টান দাও। তাহলে আমরা যদি একটা রশিকে নিয়ে হ্যাচকা টান দিই, তাহলে খুব ইজিলি আমরা দেখতে পাবো যে সেই রশিটা এরকম ভাবেই আলোড়ন তুলে সামনে এগিয়ে যাবে, তাই না? এই আলোড়নটাকে আরেকটু ভালো মতো বিশ্লেষণ করো। প্রথমেই কি হবে? প্রথমে তোমার হাতে তুমি রশিটাকে যেখানে ধরে রাখছো সেই জায়গাটা একটু নিচের দিকে নামলো। তুমি যদি নিচের দিকে ঠেলা মারছো, তোমার হাতে যেখানে ধরে রাখছো তুমি সেই জায়গাটা প্রথমে একটু নিচে নামবে, রাইট? সো এই জায়গাটাই কিন্তু আগে নিচে নামবে, বাকি জিনিসটা কিন্তু আগে হবে না। এই পোর্শনটা কিন্তু সবার আগে হবে না, সবার আগে জাস্ট তোমার হাতে রাখা পোর্শনটা নিচে নামবে। তারপর আস্তে আস্তে এটা উপর উঠবে, নিচে নামবে, উপর উঠবে, নিচে নামবে। এই পুরো জিনিসটা কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে হবে, এবং পর্যায়ক্রমে এই পুরো জিনিসটা হওয়ার পরে লাস্টে তুমি কি পাবা? লাস্টে তুমি পাবা যে আলোড়ন যখন শেষ হয়ে গেছে, তখন তোমার পুরো রশিটা আবার এইভাবে ব্যাক করবে। তাহলে তুমি এরকম একটা হ্যাচকা টান মারলা, আস্তে আস্তে পুরা রশিটা এরকম করে আলোড়ন হয়ে গেল, এবং আলোড়ন শেষ হওয়ার পরে রশিটা আবার পুরোটাই আগের জায়গায় ফেরত চলে আসছে। তাহলে এখানে আমরা কি বুঝতেছি? আমি এই রশিটার মধ্যে প্রথমে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এই জায়গাটাতে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, বা এখানে আমি একটা এনার্জি দিছি, শক্তি দিছি। এই এনার্জিটাই আস্তে আস্তে সামনে আগানো শুরু করছে। আমার হাতের এই জায়গায় ছিল, তারপর এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এখানে গেছে, এরকম আস্তে আস্তে এই এনার্জিটাই সামনে আগাইতে আগাইতে এই পর্যন্ত চলে গেছে। তাহলে আমার এনার্জিটাই আস্তে আস্তে প্রোপাগেট করতে করতে সামনের দিকে গেছে, এবং যখন সকল জায়গায় প্রোপাগেট করা শেষ, তারপর আবার এই জিনিসটা আগের মতোই ফেরত চলে আসছে। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমি একটা এনার্জি এখানে দিছিলাম, এবং কিছুক্ষণ পরে এনার্জি আগাইতে 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 এখানে চলে আসছে। তাহলে এনার্জির একটা সঞ্চালন হয়েছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই রশ্মির যেই জায়গাটা যেখানে ছিল সেটা কিন্তু এখনো ওই জায়গায় আছে, কারণ পুরো এনার্জি সঞ্চালন হয়ে যাওয়ার পর আমি দেখতেছি রশ্মিটা আবার আগের জায়গায় ফেরত চলে আসছে, রাইট? তাহলে রশ্মির এই প্রান্ত কিন্তু এখনো এখানেই আছে, এনার্জি দেওয়ার আগে যেখানে ছিল সেখানেই আছে, এই প্রান্ত যেখানে ছিল সেখানেই আছে। তার মানে এনার্জি সঞ্চালন হয়েছে, বাট রশ্মির কোনো কণার কিন্তু স্থানান্তর ঘটে নাই, যে যেখানে ছিল সেখানেই আছে। এই ঘটনাটাকে আমরা বলি তরঙ্গ। এবার চলো তো সংজ্ঞাটা পড়ি। যে পর্যায়বৃত্ত আলোড়নের মাধ্যমে কণাগুলো পর্যায়বৃত্ত কম্পনের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত হয় না, তাকেই বলতেছি তরঙ্গ। তাহলে শক্তির সঞ্চারণ হবে, কিন্তু মাধ্যমের কণার কোনো স্থানান্তর হবে না, তাকে আমরা বলবো তরঙ্গ। তাহলে এখানে কিন্তু তাই হয়েছে, এক্স্যাক্টলি পর্যায়বৃত্তটা কম্পন হয়েছে, শক্তি সামনে চলে গেছে, কিন্তু কণার কোনো পরিবর্তন হয়নি। সো পর্যায়বৃত্ত আন্দোলন যেহেতু হচ্ছে, তার মানে গত লেকচারে পর্যায়বৃত্ত করতে যা যা পড়ছো সব কিন্তু এখানে খুব বেশি কাজে লাগবে। আপাতত আমাকে এইটুক বলো যে তরঙ্গ জিনিসটা কি, এটা বোঝা গেছে কিনা। ভাই একটু সি লিখে জানা যেত।
আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সবাই যেহেতু ক্লিয়ার। একজন আসছো যে আচ্ছা বাংলাদেশের স্কোরের আপডেট দিচ্ছ কে আবার? আচ্ছা ঠিক আছে থাক, তুমি খেলার দিকে মন একটু পরে দাও, বাংলাদেশ এমনি বাজে অবস্থায় আছে, তোমার স্কোর দেখে যা বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের তরঙ্গের সংজ্ঞা। এবার আসি তরঙ্গ কয় প্রকার। তরঙ্গ মোটামুটি দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ আর তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হলো যান্ত্রিক তরঙ্গ মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না। এটা একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে শব্দ। মানে চিন্তা করে দেখো, আমার যে সাউন্ডটা আমি এখান থেকে করছি সেটা যদি আমার ক্যামেরা পর্যন্ত যেতে হয় বা এই রোডটা পর্যন্ত যেতে হয়, সেক্ষেত্রে মাঝখানে একটা মাধ্যম দরকার, যে মাধ্যমটা এখানে বায়ু করছে। যদি আমি পানির মধ্যে থাকতাম, স্টিল পানি সেই মাধ্যমের কাজ করতো। কিন্তু আমি যদি মহাকাশে গিয়ে এই রেকর্ডিংটা করার চেষ্টা করি, তাহলে কিন্তু শব্দটা আমার মুখ থেকে এই রোড পর্যন্ত পৌঁছাবে না বা ক্যামেরা পর্যন্ত পৌঁছাবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো শব্দ শুনতে পাবো না। তো শব্দ তরঙ্গটা কাজ করার জন্য একটা মাধ্যম দরকার, তার মানে শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কাজ করার জন্য কিন্তু কোনো মাধ্যম দরকার নেই। তাহলে ওটা দিয়ে আমরা কি করি? ওটা দিয়ে আমরা শব্দ মহাকাশে পাঠিয়ে দিতে পারি। যেমন যখন তুমি সেলফোনে তোমার এক আমেরিকা প্রবাসী ভাইকে ফোন দাও, তোমার সেলফোন কি করে? সিগন্যালটাকে নিয়ে স্যাটেলাইটে পাঠায় দেয়। স্যাটেলাইটে যাওয়ার পথে কি সব সব জায়গায় মাধ্যম আছে? নাই। পৃথিবী পার হয়ে যাওয়ার পরে তো মাধ্যম নাই আর, কিন্তু স্যাটেলাইটে কিন্তু ঠিকই যায়। স্যাটেলাইট থেকে আবার চলে যায় সেটা আমেরিকাতে। তাহলে মাধ্যম ছাড়া যে তরঙ্গ সঞ্চালন হতে পারে তাকে আমরা বলি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এটাই লেখা আছে দেখো, মাধ্যম রাখলে এটা যান্ত্রিক তরঙ্গ, এবং যান্ত্রিক তরঙ্গ অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে একটা পাথর পানির ভিতর পড়তেছে এবং পানি থেকে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে। সবার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, সবাই আমি শিওর পানিতে একটা পাথর ফেলা দেখছো, যে পানি চারদিকে আন্দোলিত হয়ে যায়। এখানে হচ্ছে একটা তার টান টান করা আছে, তারটাকে আমি একটু টান দিয়ে ছেড়ে দিলাম, তো তারটা কম্পিত হচ্ছে। আবার এখানে হচ্ছে একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, স্প্রিং ধাক্কা দেওয়ার কারণে সংকোচন প্রসারণ হয়ে সামনের দিকে চলে গেল। এই ছবি থেকে আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে তরঙ্গের দিক আর সংকোচন প্রসারণের দিক কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। আমি যদি এখানে একটা ধাক্কা দিই, তাহলে সংকোচনটা হবে কিভাবে? এইভাবে একটা সংকোচন হবে। তাহলে এইটা হলো আমার সংকোচনের দিক। বা এখানে যদি প্রসারণ হয়, প্রসারণটা কিভাবে হবে? এদিক বরাবর হবে। তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আমার সংকোচন প্রসারণের ডিরেকশন। আর তরঙ্গের দিক কি? আমি যে ধাক্কা দিলাম, এতে আমার শক্তি আস্তে আস্তে সঞ্চালিত হয়ে সামনের দিকে যাবে, রাইট? তাহলে এই সংকোচন প্রসারণের মাধ্যমে আমার শক্তিটা আসলে কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গের দিক। প্রথমে সংকুচিত হইলো এইটা, আবার প্রসারিত হবে, আবার সংকুচিত হবে, এইভাবে করে কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছে। তাহলে তরঙ্গের দিকটা কিন্তু এই বরাবর। সো এইটা হচ্ছে আমার ভাইব্রেশনের ডিরেকশন বা কম্পনের ডিরেকশন, আর এইটা হচ্ছে আমার তরঙ্গের ডিরেকশন। সো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ভাইব্রেশন বা কম্পনের ডিরেকশন হচ্ছে সংকোচন প্রসারণটা কিভাবে হচ্ছে, আর তরঙ্গের ডিরেকশনটা হচ্ছে তরঙ্গটা শক্তি নিয়ে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আই গেস এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এবার যান্ত্রিক তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করব, একটা অনুদৈর্ঘ্য, একটা অনুপ্রস্থ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কোনটা? যার কম্পনের দিক আর তরঙ্গের দিক পরস্পরের সাথে লম্ব। তাহলে এখানে আমার যে কম্পনের ডিরেকশনটা থাকবে, সেই কম্পনের ডিরেকশনটা হবে তরঙ্গের দিকের সাথে লম্ব। এটা কিরকম হতে পারে? এখানেই দেখা যাচ্ছে একটা রশিকে আমি টান দিছি, এরকম হ্যাচকা টান দিছি। তাহলে রশিটাকে যদি আমি টান দেই, তাহলে রশির এই টানের মাধ্যমে আস্তে আস্তে প্রবাহিত হয়ে আমার শক্তিটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। তাহলে এখানে শুরু করছিলাম, এখানে আমি শুরু করছিলাম, আর এখানে গিয়ে শেষ হবে শক্তিটা। তাহলে তরঙ্গের দিক হচ্ছে এই বরাবর, এইটা হচ্ছে আমার তরঙ্গের ডিরেকশন। কম্পনের ডিরেকশনটা কোন দিকে ভাই? রশিটা একবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। তাহলে উপরে নিচে হচ্ছে আমার কম্পনের ডিরেকশন, কারণ রশিটা সম্পূর্ণরূপে এইভাবে কম্পিত হইতে হইতে যাচ্ছে। শক্তি যাচ্ছে সামনের দিকে, কিন্তু কম্পনটা কিন্তু উপরে নিচে হচ্ছে। তাহলে আমি যদি আলাদা করে বলে দিই, কম্পনের ডিরেকশন হচ্ছে এই বরাবর আর তরঙ্গের ডিরেকশন হচ্ছে এই বরাবর, তাহলে বুঝতেই পারতেছো একটা একটার সাথে লম্ব। তাহলে যেই তরঙ্গতে কম্পন এবং তরঙ্গের ডিরেকশন পরস্পর লম্ব, তাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। এই যে রশি যেমন রশি টানে যে তরঙ্গটা হয়, সেটা কিন্তু এটার উদাহরণ। অনুদৈর্ঘ্যটা তাহলে কি? বুঝতে পারতেছো, ওইটার ঠিক উল্টা। তাহলে এবার কম্পনের যে ডিরেকশন, সেটা হবে সমান্তরাল অফ তরঙ্গের ডিরেকশন। তাহলে কম্পনের ডিরেকশন আর তরঙ্গের ডিরেকশন যদি সমান্তরাল হয়, তাহলে তখন আমরা সেটাকে বলি অনুদৈর্ঘ্য। তো দেখতেই পাচ্ছ সংজ্ঞা তো কিন্তু তাই লেখা আছে।
এখানে কিন্তু সেটা হয়, দেখে চিন্তা করে দেখো যে আমি একটা স্প্রিং কে ধাক্কা বা টান দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছি একটা তরঙ্গকে, তাহলে এখানে কম্পনটা হচ্ছে কোন দিকে? একবার সংকুচিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে কম্পনের দিক, আবার প্রসারিত হচ্ছে, এটা হচ্ছে কম্পনের দিক। তরঙ্গের দিক কোন দিকে? এখান থেকে শক্তি শুরু হয়েছে, শেষ পর্যন্ত যাবে, তাহলে এই দিকে। তাহলে এটা কিন্তু তোমার কাছে খুব ক্লিয়ার যে ভাই কম্পনের দিক আর তরঙ্গের দিক পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে আমার কম্পনের দিক, এটা হচ্ছে আমার তরঙ্গের দিক, দেখাই যাচ্ছে যে পরস্পর সমান্তরাল। এইটার একটা খুব উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে শব্দ। শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তোমার ক নাম্বারে আসতে পারে, তোমার এমসিকিউতে আসতে পারে যে শব্দ কি ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, সো এই মোটামুটি আমার প্রকারভেদ। লাস্টে একটা প্রকারভেদ যে বলছিলাম তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা। সো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের একটাই বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই তরঙ্গের জন্য কোনো প্রকার মাধ্যমের দরকার নেই। মাধ্যমের দরকার, আচ্ছা, মাধ্যমের দরকার নেই। আচ্ছা, সো মাধ্যমের দরকার নেই যদি আমি তাড়িৎচুম্বক তরঙ্গ দিতে চাই। তো মাধ্যমের দরকার যেহেতু নাই, যেহেতু এটার ফিল্ড কোনটা, এটা একটা খুব অবভিয়াস ফিল্ড আছে, সেটা হচ্ছে কমিউনিকেশন। সো যেহেতু মাধ্যমের দরকার নেই, আমরা এটাকে খুব ইজিলি কমিউনিকেশন সেক্টরে ব্যবহার করতে পারি। তাড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ আর চুম্বকটা একসাথে থাকে। কিভাবে থাকে আমি যদি একটু বুঝাই দিই তোমাদেরকে এই ছবিটা থেকে। আমাদের কাছে এই জায়গায় খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র যে তরঙ্গটা সেটা এভাবে যাচ্ছে উপরে নিচে। চুম্বক ক্ষেত্রের তরঙ্গটা সেটা যাচ্ছে এইভাবে বামে ডানে। তাহলে এই ছবি দেখে কিন্তু তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারো যে ভাই একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ আর চুম্বকটা আসলে থাকে কিভাবে। একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে তড়িৎ এবং চুম্বক পরস্পরের সাথে লম্বভাবে থাকে। সো তার মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র যে তরঙ্গ আর তড়িৎ ক্ষেত্র যে তরঙ্গ সেটা থাকবে পরস্পরের সাথে লম্বভাবে। কিভাবে থাকতে পারে একটু ভিজুয়ালাইজ করাই দিই। মনে করো তরঙ্গটা যাচ্ছে আমার কাছ থেকে তোমাদের দিকে, আমার কাছ থেকে তোমাদের দিকে যাচ্ছে তরঙ্গটা, তাহলে তড়িৎ ক্ষেত্রটা যাবে হচ্ছে এইভাবে উপরে নিচে করতে করতে, আর চৌম্বক ক্ষেত্র যাবে হচ্ছে এইভাবে বাম ডান করতে করতে। তাহলে যদি তড়িৎ ক্ষেত্র উপরে নিচে করতে করতে যায় আর চৌম্বক ক্ষেত্র বাম ডান করতে করতে যায়, দুইটা তরঙ্গ কিন্তু আমার থেকে তোমাদের দিকে যাচ্ছে, বাট দুইটার ফ্লো কিন্তু একটা আরেকটার সাথে 90 ডিগ্রি। এভাবেই আমরা তড়িৎ চুম্বক একটা তরঙ্গ পেয়ে যাই। সেটা কিভাবে থাকে, কতটুকু শক্তি সঞ্চালন করে, বা এই তরঙ্গগুলোর ইকুয়েশন কেমন, একসাথে কিভাবে কাজ করে, এগুলো আমরা আরো বেশি ডিটেইল পড়বো সেকেন্ড ইয়ারে যখন আমরা আলো পড়তে যাব, কারণ আলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কিন্তু এই মুহূর্তে আমরা আসলে এই চ্যাপ্টারে বেশিরভাগ যান্ত্রিক তরঙ্গই পড়বো। সো এই চ্যাপ্টারে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে এত কথাবার্তা নাই, জাস্ট বেসিকটা বুঝাই দিলাম। এতক্ষণ যত কিছু পড়াইছি সবকিছু কি ক্লিয়ার? ভাই একটু সি লিখে জানা যেত। অনুপ্রস্থ আরেকবার, আচ্ছা ঠিক আছে। অনুপ্রস্থতে কি ছিল আমি যদি জাস্ট একবার রিক্যাপ করে আসি। এই হচ্ছে অনুপ্রস্থ, একটা রশি টান দিছি, সেই রশিটা সামনে যাচ্ছে, এই তরঙ্গটা কেন অনুপ্রস্থ তরঙ্গ বলতেছি। তাহলে খেয়াল করে দেখো কম্পিত হচ্ছে কোন দিকে, রশিটা উপরে উঠতেছে নামতেছে, উপরে উঠতেছে নামতেছে, উপরে উঠতেছে নামতেছে, তাহলে কম্পনটা কিন্তু উপরে নিচে উপরে নিচে উপরে নিচে। কিন্তু তরঙ্গটা যাচ্ছে কোন দিকে? তরঙ্গ এখান থেকে শক্তি নিচ্ছে, শক্তিটাকে সামনে সঞ্চালন করে সামনে নিয়ে যাবে। তাহলে তরঙ্গ যে শক্তি সঞ্চালন করতেছে এটা কিন্তু এখান থেকে এই বরাবর। তাহলে তরঙ্গের ডিরেকশন বা শক্তি সঞ্চালনের ডিরেকশন হচ্ছে সোজা সামনে, কিন্তু কম্পন হচ্ছে উপরে নিচে। তাহলে কম্পনের ডিরেকশন এটা, তরঙ্গের ডিরেকশন এটা, বুঝতেই পারতেছো একটা একটার সাথে লম্ব। যদি কম্পনের ডিরেকশন আর তরঙ্গের ডিরেকশন একটার সাথে লম্ব হয় তাকে আমরা বলতেছি অনুপ্রস্থ তরঙ্গ। আশা করি যার কাছে কনফিউশন ছিল সে এখন ক্লিয়ার হয়ে গেছো। চলো তাহলে আমরা সামনে যাই। প্রথম কুইজ চলে আসছে, এটা একটু তোমরা চেষ্টা করে অ্যান্সার করে দাও, এটা ভুল করার কোনো কারণ নাই, ভাই তোমাদের জন্য লঞ্চ করে দিবে, গুনে গুনে 30 সেকেন্ড দিব তোমাদের ক্যামেরাটার জন্য।
আচ্ছা, তোমাদের সময় শেষ। ভাইয়া তোমাদের জন্য এটা অফ করে দিবেন। আমরা এখন যদি এটা একটু পড়ে ফেলি, নিচের কোনটি লম্বিক তরঙ্গ? লম্বিক তরঙ্গর জাস্ট সিনোনিমটা তোমাদের জানতে হবে। লম্বিক তরঙ্গ মানে হচ্ছে, এটাকে আমি বুঝাচ্ছি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো একটু ভাষার মারপ্যাচটা বুঝলেই কিন্তু এটা খুবই সহজ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ। সো চিরাং বোর্ড 19 তোমাদেরকে জাস্ট একটু ভাষার মারপ্যাচ দিছিল। ভাষার মারপ্যাচটা বুঝলেই তুমি বুঝতে পারবা যে এখানে শব্দ তরঙ্গ বাদে আর কোনো অপশন কারেক্ট হতেই পারে না। চলো আমরা সামনের দিকে যাই তাহলে। নামাজের ব্রেক দিব ভাইয়া, তোমাদেরকে আর একটা স্লাইড পড়াই নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা এখানে জাস্ট দেখবো যে তরঙ্গ এবং শক্তি যে সঞ্চালিত করতেছে তরঙ্গটা, সেটা কিভাবে একদম পারফেক্টলি আমরা দেখে বুঝতে পারি। সো এখানে যেমন একটা সুরশলাকা আছে আমার, আমি এটাকে কম্পন করার আগ পর্যন্ত বাতাসের প্রত্যেকটা পার্টিকেল এভাবে ছড়ানো আছে। তাহলে বাতাসের প্রত্যেকটা পার্টিকেল নর্মালি আছে, আমি এখন সুরশলাকাটাকে শব্দ করার জন্য একটু বাড়িয়ে দিলাম। তাহলে সুরশলাকা যখন এদিকে যাচ্ছে, একটু কম্পিত হচ্ছে, তখন এর সামনে জায়গাটাই সংকুচিত হয়ে গেল। বাকি সবাই এখন নর্মাল আছে, এটা সংকুচিত হয়ে গেছে। তাহলে এই যে সংকুচিত হলো, এই সংকুচিত করতে কি দরকার? সংকুচিত করতে দরকার এনার্জি। তাহলে আমি কিন্তু বাড়ি দিছি সুরশলাকাতে, আমি কিন্তু এনার্জিটা দিছি সুরশলাকাতে, কিন্তু সেই এনার্জিটাই আমি দেখতেছি সামনের মাধ্যমকে সংকুচিত করে ফেলছে। তাহলে এনার্জিটা এখান থেকে সামনে চলে গেছে, মাধ্যমকে সংকুচিত করতেছে। এরপর এই মাধ্যমে যেটুকু সংকুচিত করছিল ওটুকু ছেড়ে দিছে, ওটুকু আবার নর্মাল হয়ে গেছে, সামনের জায়গাটা এবার সংকুচিত হয়ে গেছে। তাহলে সামনের জায়গা সংকুচিত হয়ে গেছে মানে কি? এবার এনার্জিটা এই জায়গায়। সো এরকম করেই সংকোচন প্রসারণ করতে 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 শব্দটা সামনে আগাচ্ছে। তার মানে আমি যে এনার্জিটা এই সুরশলাকায় দিছি, সেই এনার্জিটা এই সংকোচন প্রসারণের মাধ্যমে মাধ্যমের কণাগুলা দিয়ে সামনে চলে যাচ্ছে। সো এই যে শক্তির সঞ্চালনটা, সেটা তুমি এখান থেকে আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, সো নেক্সট স্লাইডে কি কি আছে জাস্ট তোমাদেরকে দেখাই দিই, তোমরা সংজ্ঞাগুলো পড়তে পড়তে ব্রেকে চলে যাও। এই সবগুলো সংজ্ঞায় মোটামুটি তোমরা জানো। ব্রেকের পরে তোমাদের সাথে এই সবগুলো সংজ্ঞা নিয়ে আরো বিস্তার আলোচনা করব। এখন বাজে 6:36, তোমাদেরকে ব্রেক দিব 6:45 পর্যন্ত দেই। লাস্ট ক্লাসে একটু কম ব্রেক নাও, বেশি জ্ঞান ঝাড় মনে পড়ে তোমাদের সাথে।
আচ্ছা, তোমাদের ব্রেক শেষ, তো একটু বলো দেখি ব্রেকের পরে এখন আমরা কে কে প্রেজেন্ট আছি? ওকে, ভেরি গুড। অনেক মানুষ আছে আমাদের সাথে। চলো তাহলে সবাইকে নিয়ে আমরা এখন সংজ্ঞাগুলো পড়া শুরু করি। তাহলে প্রথমে আমাদের কাছে সংজ্ঞাটা আছে, সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন। আমরা সবাই মোটামুটি পর্যাবৃত্ত। ও, আচ্ছা, সো পূর্ণ স্পন্দন পড়তে নিচ্ছিলাম। সো পূর্ণ স্পন্দন সম্বন্ধে আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে পর্যাবৃত্ত গতি থেকে, যেহেতু তরঙ্গ একটা পর্যাবৃত্ত আন্দোলনই। সো এটার ক্ষেত্রেও কিন্তু পূর্ণ স্পন্দন একই একই জিনিস হবে। সো আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে এই যে পুরা জায়গাটা কভার করলাম, আবার এই নিচ থেকে পুরো জায়গাটা কভার করলাম, এই পর্যন্ত এই পুরাটাই হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। সো আমি যদি বলি যে একটা জায়গা থেকে শুরু করছি, আবার ওই জায়গায় ফেরত চলে আসছি, এটা পূর্ণ স্পন্দন। তিন ভাবে জিনিসটা ব্যাখ্যা করা যায়, তিন ভাবেই বলে দিই। একটা হচ্ছে তুমি এভাবে মুখস্থ করতে পারো যে ভাই আমরা চারটা জিনিস করব। সাম্যাবস্থা থেকে উপরে উঠবো, সর্বোচ্চ অবস্থানে গেলাম, আবার সাম্যাবস্থানে ফিরে আসবো, নিচে সর্বোচ্চ অবস্থানে গেলাম, আবার সাম্যাবস্থানে ফিরে আসবো। এই পুরা চারটা জিনিসের সমন্বয় হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। দ্বিতীয়ত তুমি ভাবতে পারো যে যেখান থেকে আমি শুরু করছি আবার সেই জায়গাতেই ফিরে আসবো। তাহলে দেখো আমি এখান থেকে শুরু করছিলাম, আবার যখন আমি এই জায়গাতেই ফেরত আসছি, এটা আমার পূর্ণ স্পন্দন হয়েছে। লাস্টলি তুমি ভাবতে পারো দশা দিয়ে, আমরা কিন্তু দশাও শিখছিলাম পর্যাবৃত্ত গতিতে, যে তুমি যখন 0 ডিগ্রি থেকে শুরু করতেছো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি যখন তুমি ঘুরতেছো, তুমি আবার আগের জায়গায় ফেরত চলে আসতেছো। তাহলে 360 ডিগ্রি দশা পার হলে, 2π রেডিয়ান দশা পার হলে আমার একটা পূর্ণ স্পন্দন শেষ। তাহলে এই 0, 90, 180, 270, 360, তাহলে 360 ডিগ্রি পরে কিন্তু আমি আবার আগের জায়গায় ফেরত চলে আসলাম। এইটুক হয়তো অনেকেই পারবা। আমি যদি জিজ্ঞেস করি আমার তরঙ্গ যদি এখান থেকে শুরু হয়, তাহলে পূর্ণ স্পন্দন শেষ হবে কোথায়? এখানে হয়তো অনেকে আটকায় যাবা। ঠান্ডা মাথায় দশাতে চিন্তা করো, π/2, পাই, 3π/2, 2π। তাহলে এইটুক কিন্তু একটা পূর্ণ স্পন্দন, যখন তুমি এখান থেকে তোমার কম্পনটা শুরু করতেছো। সেই পূর্ণ স্পন্দনের আইডিয়াটা থাকাটা খুব জরুরি। আচ্ছা, এখন যদি আমি বলি পূর্ণ স্পন্দনের পরে আমাদের কাছে কি আছে? পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ স্পন্দন করতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যে সময় লাগবে সেটাই পর্যায়কাল। কম্পাঙ্ক, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় তাকে আমরা কম্পাঙ্ক বলি। তাহলে এখানে একটু হিসাব নিকাশ করে ফেলি। টি সেকেন্ডে দেয় একটা কম্পন, তাহলে 1 সেকেন্ডে কয়টা কম্পন দিবে? 1/tt। তাহলে 1 সেকেন্ডে কয়টা কম্পন দিবে, এটাই তো আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম f = 1/t। এটা খুবই কমন পরিচিত ফর্মুলা, একটু ছোট করে প্রুফটা দেখাই দিলাম। এবার আসি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গ যতটুকু সামনে আগায় বা শক্তি যতটুকু সামনে সঞ্চালিত হয়, তাকে আমি বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা আসলে কি, এটা একটু বুঝে নেই চলো। তাহলে আমার তরঙ্গ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। এই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে গিয়ে আমার তরঙ্গ সামনে আগাইছে কতটুকু দেখো তো। এখান থেকে শুরু করছিল, এই পর্যন্ত আগাইছে। তাহলে একটা পূর্ণ স্পন্দন যতটুকু সামনে আগায় সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফিক্সড সিম্বল হচ্ছে ল্যামডা, এবং এই ল্যামডাটা আমরা প্রকাশ করি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হইতে তরঙ্গ যতটুকু সামনে আগায় সেটা। তার মানে তোমাকে যদি আমি এখান থেকে স্পন্দন শুরু করতে বলতাম, সেক্ষেত্রে তুমি বলতা এইটুক হচ্ছে আমার ল্যামডা। এই লাস্টলি আছে আমাদের কাছে তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ যেহেতু সামনে আগাচ্ছে, তো একটা বেগ থাকতেই হবে। তাহলে তরঙ্গ একটা পূর্ণ স্পন্দনের সময় কতটুকু সামনে আগাইছে? ল্যামডাটুকু সামনে আগাইছে, রাইট? তাহলে ল্যামডা হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব একটা পূর্ণ স্পন্দনের সময়। আমি যদি বেগের সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি, সেক্ষেত্রে একটি পূর্ণ স্পন্দনে আমি যদি বেগের সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি, তাহলে বেগ হবে দূরত্ব, এটা ল্যামডা, বাই পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ স্পন্দনের সময় হচ্ছে আমার কাছে পর্যায়কাল, আর একটা পূর্ণ স্পন্দনের অতিক্রমণ দূরত্ব হচ্ছে ল্যামডা। তাহলে এই দুটো অনুপাতটাই হবে আমার কাছে বেগ।
তাহলে 1/t সমান সমান কি? আমরা অলরেডি পড়ে ফেলছি 1/t হচ্ছে f। তাহলে এখান থেকে বলে দেওয়া যায় v is equal to f lambda। সো v is equal to lambda by t বা v is equal to f lambda, এটাও কিন্তু খুবই পরিচিত একটা সূত্র, এটারও প্রমাণ তোমাদের এখানে দেখিয়ে দিলাম। সো খুব ইজিলি এখান থেকে আমরা অনেক কিছু পড়ে ফেলছি, অনেকগুলো সংজ্ঞা পড়ছি এবং দুইটা খুব ইজি সূত্র দেখছি, v is equal to f lambda, f is equal to 1/t। আশা করি সবার কাছে এইটুকু ক্লিয়ার। আচ্ছা চলো সামনে আগে, একটা ম্যাথ চলে আসছে, চলো ম্যাথটা করি। খুবই ইজি ম্যাথ, বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বাই করতে বলছে, পর্যায়কাল বের করতে বলছে। সো আমরা খুব ইজিলি বলে দিব বেগ ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ভি বাই ল্যামডা। সো ভি দেওয়া আছে 330, ল্যামডা দেওয়া আছে 3 × 10⁻⁹, ভাগ করে দিবা, চলে আসবে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি যা পাইছো সেখান থেকে কিন্তু পর্যায়কাল বের হয়ে যাবে, পর্যায়কাল হচ্ছে 1/f। ফ্রিকোয়েন্সি যা পাইছো ওটা বসায় দিলেই কিন্তু সুন্দর করে তোমার কাছে পর্যায়কালটাও চলে আসবে সেকেন্ডে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের হিসাব নিকাশ, খুবই খুবই ইজি ম্যাথ। এটা অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তা না, এত ইজি ম্যাথ অ্যাডমিশনে দিবে না, বাট বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ বলতেই পারো, এমসিকিউ হিসাবে এটা আসতেই পারে। আচ্ছা আমি যদি এটার অ্যান্সার গুলা কি লিখে দিব না, সমস্যা নেই, প্যারালাল টেক্সটের ম্যাথ তোমরা একটু অ্যান্সার গুলো দেখে নিও, বাট স্টিল আমি যদি অ্যান্সার গুলো লিখে দিই, একটা হচ্ছে 1.1 10⁻11, এটা হচ্ছে 1.1 10⁻11 হার্জ। আর আমি যদি ল্যামডাটাও লিখে দেই, তাহলে আমি যদি পর্যায়কালটাও লিখে দিই 9.09 10⁻−12, সেটা হচ্ছে এটা অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অ্যান্সার গুলো পেয়ে গেলা। একটু ক্যালকুলেটরে বসায় মিলায় দেখবা, একটু তোমাদের কাজ থাকলো। ইরা আগে সঠিক অ্যান্সার দিয়ে রাখছো, মুন্নাও দিছো, কংগ্রেচুলেশনস তোমাদেরকে। এবার চলো আমরা সামনে আগাই। বিভিন্ন রাশি এবং সমীকরণ, এখানে যে কটা রাশি বলবো এবার সবগুলো তোমরা চিনো। এই যে তরঙ্গটা আগাচ্ছে, ওর যে সর্বোচ্চ একটা পিক পয়েন্ট আছে, যেটাকে আমরা আগের চ্যাপ্টারে সর্বোচ্চ বিস্তার বলছিলাম, সেটাকে এবার আমরা নাম দিব তরঙ্গ শীর্ষ। তরঙ্গ সবচেয়ে উপরে যে জায়গায় উঠে, তার মানে একদম হাইয়েস্ট পিক। আমি এটাকে বলি যে সর্বোচ্চ পিক পয়েন্টটাকে আমরা বলতেছি তরঙ্গ শীর্ষ। সিমিলারলি সর্বনিম্ন যে শীর্ষটা আছে, সর্বনিম্ন যে পিক, একদম নিচে যে পিকটা আছে, সেটাকে আমরা বলতেছি তরঙ্গ পাদক। তার মানে একদম হাইয়েস্ট পয়েন্টটাকে তরঙ্গ শীর্ষ বলবো, একদম লোয়েস্ট পয়েন্টটাকে তরঙ্গ পাদক বলবো। এই দুইটা পয়েন্টেই কিন্তু বিস্তার আছে, হাইয়েস্ট পয়েন্টও কিন্তু বিস্তার আছে, লোয়েস্ট পয়েন্টও কিন্তু বিস্তার আছে। আমরা আগে চ্যাপ্টারে পড়ছিলাম, আমরা এটাকে বলি প্লাসে, আমরা এটাকে বলি মাইনাসে, কিন্তু দুইটারই ক্ষেত্রেই কিন্তু দূরত্বটাকে আমরা বলি বিস্তার। তার মানে এটা যেমন বিস্তার, এটাও তেমন বিস্তার, একটা প্লাস একটা মাইনাস, কারণ দুইটা দুই দিকে। লাস্টলি একটা কথা বলতে তরঙ্গ দৈর্ঘ্য, এবং আমি যেটা বলছিলাম তখন সেটাই বলে দিছে যে এটা যেমন তরঙ্গ দৈর্ঘ্য, মানে এইটুক যেমন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক তেমন এইটুকু তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক তেমন এইটুকুও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। সো যে কোনো ক্ষেত্রে তুমি বুঝবা যে সম দশা সম্পন্ন দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তরঙ্গ দৈর্ঘ্য। এইটার এটা 360 ডিগ্রি দূরত্বে আছে, এই দুটো 360 ডিগ্রি দূরত্বে আছে, এই দুটাও কিন্তু 360 ডিগ্রি দূরত্বে আছে। সো 2π দশা পার্থক্যের যে কোনো দুটা বিন্দুর মধ্যে পার্থক্যই সরাসরি তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে। সো এটাই আমাদেরকে এখানে বলে দিছে। নেক্সট আমাদের আরো কিছু রাশির পরিচয় আছে, এগুলাও তোমরা আগে থেকেই জানো। দশা সম্বন্ধে খুব এক্সটেন্সিভলি আমি তোমাদেরকে বুঝাইছি আগের দিন, যে প্রত্যেকটা পয়েন্টেই আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে অ্যাসোসিয়েট করছি, এবং সেই অ্যাঙ্গেলটা ছিল রেডিয়ানে। তাহলে একটা তরঙ্গের চলাচলের প্রত্যেকটা পয়েন্টে একটা করে রেডিয়ান অ্যাঙ্গেল অ্যাসোসিয়েটেড আছে, যে রেডিয়ান অ্যাঙ্গেলটা জানলে ওই তরঙ্গের সরণ, বেগ এবং ত্বরণ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। সো যেমন আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে যদি আমার তরঙ্গটা এরকম হয়, তাহলে এই তরঙ্গটার মধ্যে আমরা জানি যে এই পয়েন্টের দশাটা হচ্ছে π/2, আমরা জানি এটা পাই, আমরা জানি এটা হচ্ছে 3π/2, আমরা জানি এটা 2π, এবং যেহেতু এটা 2π সেহেতু আমার একটা পূর্ণ স্পন্দন শেষ। এখন যদি আমাকে একটা যে কোনো পয়েন্টের দশা বলে, ধরো বললো এটা π/2, আমার তরঙ্গটা π/2 দশায় আছে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে আছে, তাহলে ওর সাম্যাবস্থান থেকে সরণটা হচ্ছে বিস্তারের সমান এবং উপরের দিকে জেনে ফেললাম, সরণ কিন্তু জেনে ফেলছি। তারপর এই জায়গাটাই বেগ কত হবে, ত্বরণ কত হবে, সূত্রগুলা বসাই দিলেই আমাদের বেগ এবং ত্বরণ চলে আসবে। সো একটা পয়েন্টের দশা জানলে গতির সামগ্রিক অবস্থা জানা যায়। আদি দশা কি? যখন টাইমটা জিরো,
সময় গোনা যখন আমি শুরু করলাম তখন যে দশাটা থাকে সেটাকে আমরা বলি আদি দশা। তাহলে সময় গোনায় মাত্র শুরু করছি, এই অবস্থায় দশাটা যেটা থাকবে সেটা আদি দশা। তার মানে আমি সময় গোনার আগেই যে দশাটা নিয়ে বসে আছে সেটাকে আমি বলবো আদি দশা। নতুন একটা জিনিস এখানে শিখবা, সেটার নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাটা কি? একক দৈর্ঘ্যের মধ্যে, মানে 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে যতটি তরঙ্গ থাকবে, তার মানে যতটি পূর্ণ স্পন্দন থাকবে, এটা একটু মিসলিডিং। একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পূর্ণ স্পন্দন থাকবে সেই সংখ্যাকে আমি বলবো তরঙ্গ সংখ্যা। এটা প্রমাণটাও কিন্তু খুব সোজা। আমরা সুন্দর করে বলে দিতে পারি যে ভাই, একটা তরঙ্গ দৈর্ঘ্য দূরত্ব বা ল্যামডা মিটার দূরত্বের মধ্যে পূর্ণ স্পন্দন আছে একটা। তাহলে 1 মিটার দূরত্বের মধ্যে পূর্ণ স্পন্দন কয়টা আছে? 1/ল্যামডাটা। তাহলে তরঙ্গ সংখ্যা এর কিন্তু একটা খুব ইজি সূত্র হয়ে গেল, তরঙ্গ সংখ্যা ইজ বেসিক্যালি 1/ল্যামডা। তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেললাম, দেখছো? আমরা এখান থেকে দশা শিখলাম, আমরা এখান থেকে আদি দশা শিখলাম, এবং আমরা এখান থেকে তরঙ্গ সংখ্যারও একটা সূত্র শিখে ফেললাম। এই পর্যন্ত যে থিওরি পড়াইছি, এই সকল থিওরি ক্লিয়ার কিনা ভাইকে একটু সি লিখে জানা দাও। ওকে, ভেরি গুড। সবার দেখতেছি একদম ক্লিয়ার। ইরা তো মনে হয় সিসি লিখতে লিখতে একদম কিবোর্ড ফাটায় ফেলছে। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। আবার একটা এক্সাম্পল চলে আসছে। 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা তরঙ্গ 5 মিটার দূরত্বে গেছে, দশা পার্থক্য কত? এই জায়গাটা খুব নাইস ব্যাপার আছে, কিন্তু এই ম্যাথটা এক লাইনের, কিন্তু ম্যাথটা করানোর আগে ম্যাথের থিওরিটা করাবো। দশা পার্থক্য চাইছে, তাই না? চাইছে আমার কাছে দশা পার্থক্য, বা আমি বলতে পারি ডেল ফাই, অ্যাঙ্গেলের পার্থক্য চাইছে, কিন্তু দিছে আমার কাছে একটা পথ পার্থক্য বা ডিস্টেন্স দিছে আমাকে একটা। তাহলে পথ পার্থক্যের সাথে দশা পার্থক্যের আসলে সম্পর্কটা কি? যখন আমি এরকম ভাবে একটা তরঙ্গ আঁকি, তরঙ্গটা একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, তাহলে এই তরঙ্গটার পথের একটা পার্থক্য থাকে, দশার একটা পার্থক্য থাকে। মনে করো এখান থেকে এই পর্যন্ত আমরা কি বলি? এটাকে বলি আমরা π/2, এটাকে বলি আমরা পাই, এটাকে বলি 3π/2, এটাকে বলি 2π। এমন আগাচ্ছে, তাই না? এখন মনে করো একটা তরঙ্গ এখান থেকে π/2π পর্যন্ত চলে গেল, তাহলে ও যে শুরু থেকে 2π পর্যন্ত গেছে, এইটুক যাওয়ার জন্য ওর আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগছে যদি আমরা বাই করি, তাহলে আমরা পেয়ে যাব পথ পার্থক্যটা কত। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দশা পার্থক্য হচ্ছে 2π, আমরা বেশ ক্লিয়ার। এইটুকের মধ্যে ডিস্টেন্স গেছে কতটুকু এটাও কিন্তু আমরা জানি, একটা পূর্ণ স্পন্দন গেছে, সো ডিস্টেন্সটা গেছে আসলে ল্যামডা। তাহলে 2π দশা পার্থক্য হইলে পথ পার্থক্য হয় ল্যামডা। এই সম্পর্ক থেকে কিন্তু আমরা যে কোনো রকম দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে 2π যদি দশা পার্থক্য হয়, পথ পার্থক্য হচ্ছে ল্যামডা। এখান থেকে আমরা পথ পার্থক্য আর দশা পার্থক্যের একটা সম্পর্ক তৈরি করতে চাই। এখন যদি আমাকে বলে কেউ যে র্যান্ডম একটা পয়েন্ট মনে করো এই দুটা পয়েন্টের মধ্যে করতে চাচ্ছি, তাহলে এই র্যান্ডম দুটা পয়েন্টের মধ্যে বললাম দশা পার্থক্যটা হচ্ছে ডেল ফাই, এবং আমি পথ পার্থক্য ডেল এক্সটা বের করতে চাই মনে করো, বা হচ্ছে আমি বললাম পথ পার্থক্যটা ডেল এক্স, র্যান্ডম একটা দশা পার্থক্য ডেল ফাইটা আমি বাই করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা বলবো যে ভাই দেখেন, যখন পথ পার্থক্য 2π, আচ্ছা উল্টাটা করি, যখন পথ পার্থক্য হচ্ছে ল্যামডা, তখন দশা পার্থক্য হচ্ছে 2π রেডিয়ান। তাহলে যখন পথ পার্থক্যটা 1 মিটার, তখন দশা পার্থক্যটা 2π/ল্যামডা রেডিয়ান। তাহলে যখন পথ পার্থক্যটা ডেল এক্স মিটার, তখন দশা পার্থক্য কত হবে? 2π/ল্যামডা ইন্টু ডেল এক্স রেডিয়ান। তাহলে দশা পার্থক্যের সাথে কিন্তু পথ পার্থক্যের একটা সুন্দর সম্পর্ক হয়ে গেল। আমরা বলতে পারতেছি দশা পার্থক্য ডেল ফাই ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইন্টু পথ পার্থক্য। সো এই ফর্মুলা কিন্তু বেশ কমন এবং খুব বারবার তোমাদের কাজে লাগবে। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/ল্যামডা ইন্টু পথ পার্থক্য। আমি যদি এই জায়গাটায় বলে দিই, আমি যদি এখন এই ফর্মুলাটা এখানে কাজে লাগাই, আমার কাছে পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য আমার দরকার, তাহলে আমি এই ফর্মুলাটাই এখন কাজে লাগাবো। তাহলে আমি দশা পার্থক্য ডেল ফাই বের করতে চাই, সেটা আমার কাছে আসবে 2π/ল্যামডা, পথ পার্থক্য দিয়ে রাখছে 5 মিটার। আচ্ছা একবারে ছোটটাই লিখে দিই, তারপর বসাচ্ছি।
তাহলে 2 পাই ল্যামডাটা হচ্ছে 500 ন্যানোমিটার, তাহলে 500 × 10⁻⁹ ইন্টু পথ পার্থক্য হচ্ছে আমার কাছে 5 মিটার। তাহলে এই পুরো জিনিসটা কত আসে দেখি তো একটু, চলো। এই পুরো জিনিসটা আমাদের কাছে আসবে হচ্ছে 6.28 × 10⁻⁷। সো 6.28 × 10⁻⁷ রেডিয়ান। সো খুবই সিম্পল, কিন্তু দেখছো 3 লাইনের ম্যাথ, জাস্ট সূত্রটা জানা দরকার ছিল, সূত্রটা একটু কষ্ট করে প্রুফ করে দিলাম যে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা কি। এটা অ্যাডমিশনের জন্য ভালো ইম্পর্টেন্ট, এরকম এমসিকিউ প্রায় আসে দশা পার্থক্য পথ পার্থক্যের সম্পর্ক দিয়ে। আচ্ছা, সেটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা হয়তো রিটেনের জন্য ইম্পর্টেন্ট না, কারণ দেখতেছি 3 লাইনের ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, যেহেতু এর মধ্যেই সবাই একদম অ্যান্সার লিখে বসে আছো। চলো তাহলে আমরা সামনে আগাই। মাধ্যমের পরিবর্তন, একটু এর মধ্যে দুটো জিনিস পড়া দিব এই স্লাইডের মধ্যে। তরঙ্গের বেগ আর তরঙ্গের কম্পাঙ্ক কোনটা কখন পাল্টায়? যদি তরঙ্গের উৎসটাকে আমি সেম রাখতে পারি, যদি তরঙ্গের উৎস একই থাকে, মানে আমি আওয়াজ করতেছি, তুমি আওয়াজ করতেছো, সুরশলাকা আওয়াজ করতেছে, টিভি থেকে আওয়াজ বেরোচ্ছে, এটা হচ্ছে উৎস। যদি আমার তরঙ্গের উৎস একই থাকে, সেক্ষেত্রে কম্পাঙ্ক একই থাকবে। যদি আমার তরঙ্গের মাধ্যম একই থাকে, মানে বায়ু দিয়ে যাচ্ছে, পানি দিয়ে যাচ্ছে, কাঠ দিয়ে যাচ্ছে, যদি মাধ্যম একই থাকে সেক্ষেত্রে বেগ একই থাকবে। তার মানে যতক্ষণ মাধ্যম কনস্ট্যান্ট আছে ততক্ষণ বেগ পাল্টাবে না, যতক্ষণ উৎস একই আছে ততক্ষণ কম্পাঙ্ক পাল্টাবে না। তার মানে কি, যদি আমি বলি আমি আর তুমি আওয়াজ করতেছি, তার মানে দুজনের দুই কম্পাঙ্কের আওয়াজ বের হবে। কিন্তু যদি বলি আমি আওয়াজ করতেছি, তাহলে একই কম্পাঙ্কের আওয়াজ বের হবে। এখন মনে করো আমি বললাম আমি আওয়াজ করতেছি পানিতে, আমি আওয়াজ করতেছি বায়ুতে, দুইটা আলাদা মাধ্যম, তাহলে বেগ ডিফারেন্ট হবে কিন্তু কম্পাঙ্ক একই থাকবে। তো আমি যদি এরকম বলে দিতে পারি যে মনে করো উৎস একই, উৎস কনস্ট্যান্ট, দুইটা মাধ্যম, তার মানে বেগ ডিফারেন্ট, এফ কনস্ট্যান্ট। এখন যদি বলি উৎস ডিফারেন্ট কিন্তু মাধ্যম কনস্ট্যান্ট, তার মানে আমি একবার বায়ুতে আওয়াজ করলাম, তুমি একবার বায়ুতে আওয়াজ করলাম, সেক্ষেত্রে বেগ কনস্ট্যান্ট কিন্তু ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। সো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সি কখন পাল্টায় আর বেগ কখন পাল্টায়। এখন বললাম, মনে করো বললাম উৎস কনস্ট্যান্ট মাধ্যমও কনস্ট্যান্ট, তাহলে বেগ আর এফ দুটাই, বেগ আর ফ্রিকোয়েন্সি দুটাই কনস্ট্যান্ট। আর যদি বলি উৎস ডিফারেন্ট মাধ্যমও ডিফারেন্ট, তাহলে দুটাই ডিফারেন্ট হবে। এই সেই সিম্পল জিনিসটাই জাস্ট বুঝে রাখতে হবে যে মাধ্যম পাল্টাইলে বেগ পাল্টায় আর উৎস পাল্টাইলে কম্পাঙ্ক পাল্টায়। যতক্ষণ মাধ্যম পাল্টাচ্ছে না বেগ পাল্টাবে না, যতক্ষণ উৎস পাল্টাচ্ছে না কম্পাঙ্ক পাল্টাবে না। চলো তাহলে সামনে আগাই। তাহলে নেক্সট আমাদের কাছে আবার একটা ম্যাথ আছে। এবার আমাদেরকে বলা হয়েছে এখানে একটা বেগ দেওয়া, সব দুটার কম্পাঙ্কের পার্থক্য এত, তাহলে কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে, ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য যদি 7 মাইক্রোমিটার হয়, অপর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, অপর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমি যদি এখান থেকে বের করার চেষ্টা করি, সব তরঙ্গের বেগ তো আমি দিয়ে দিছি, সব দুটার কম্পাঙ্কের পার্থক্য দিছি এবং আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সিম্পলি সব দুটার কম্পাঙ্কের পার্থক্য নিব আগে। কম্পাঙ্কের পার্থক্য যদি নেই, তাহলে এখানে হবে হচ্ছে আমার কাছে f1 - f2 = 5000 হার্টজ, তাই তো? তাহলে আমি f1 এবং f2 কে আস্তে আস্তে শিফট করা শুরু করি। আমি এখানে লিখলাম f1 মানে হচ্ছে v/λ1 আর f2 মানে হচ্ছে v/λ2। দিয়ে দিছে বাতাসে প্রবাহিত হচ্ছে, তাহলে মাধ্যমটা একই, মাধ্যম একই হইলে বেগ অবশ্যই কনস্ট্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে এই λ1 কি 7 নাকি λ2 7? চিন্তা করে দেখো, প্রথমে যেটা আসছে সেটা হইতে হবে বেশি, তাহলে প্রথমে যেটা সেটা যদি বেশি হইতে হয় তাহলে অবশ্যই তার হর হইতে হবে ছোট, তাহলে হর যেহেতু ছোট হইতে হবে তাহলে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যটা এই জায়গায় বসবে, তার মানে এটা হচ্ছে আমার কাছে λ1। তাহলে তাই যদি হয় তাহলে আমি এখানে এটা বসাই দিই। আচ্ছা দাঁড়াও, এটাতে আমি লাইনটা তো পুরা করিনি, লাইনটাকে পুরা করি। এবার এখানে এটা বসাই দিই, ভিটাকে কমন রাখতেছি, তাহলে ভি কে কমন রাখলে, আচ্ছা মান যেহেতু বসে সবগুলোই বসাই দিই, এটা হচ্ছে আমার 350, ভি কে কমন রাখলাম 1/7 মাইক্রোমিটার,
মানে 7 × 10⁻6 মাইনাস 1/λ2 ইজ ইকুয়াল টু, আহা এখানে এটা 350 হয়ে গেছে কিভাবে, এটা হবে 5000। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এটা আবার 5000 ইন্টু, আমরা যদি বাকিটাকে এখানে উঠায় নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাব 1/7 × 10⁻6 মাইনাস 1/λ2 ইজ ইকুয়াল টু 5000/350। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/λ2 ইজ ইকুয়াল টু, আমি যদি ক্যালকুলেটরে বসাই দিই একটু এটা, তাহলে এটা আসবে হচ্ছে 1/7 × 10⁻6, সেটা থেকে বিয়োগ যাবে হচ্ছে আমাদের কাছে 5000/350। তাহলে আমরা মোটামুটি 14,2,8,2 এর মতো কিছু একটা পাই, 842.86। এটাকে যদি এখন উল্টায় দেই তাহলে ল্যামডা পেয়ে যাব, তাহলে আমাদের ল্যামডা চলে আসতেছে 7 × 10⁻6, আরেকটাও মোটামুটি 7 মাইক্রোমিটারের মতোই চলে আসতেছে। আচ্ছা ওকে ঠিক আছে, সবার যদি মোটামুটি একই অ্যান্সার আসতেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ঠিক আছে। ওকে, সবাই অলরেডি আসে, আমি ক্লিয়ার কিনা জিজ্ঞেস করার আগে সবাই সিসি লেখা শুরু করছো, খুবই ভালো কথা, ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমাদের। ওকে ঠিক আছে, চলো আমরা তাহলে সামনের দিকে ম্যাথগুলোতে যাই। এটাতে আর কোনো প্রশ্ন আছে দেখি, তাও একবার জিজ্ঞেস করে নেই। ওকে ঠিক আছে, দেখা যাচ্ছে কার কোনো প্রশ্ন নাই। চলো তাহলে আমরা সামনের দিকে চলে যাই। আচ্ছা এটার অ্যান্সারটা আরেকটু যদি আমি ডিটেইলে লিখি তাহলে অনেকগুলা ঘর পরে একটা 0.007 আছে, সেটা একটু লিখে দিই, 7.0007 ইন্টু 10⁻6 মিটার। যাতে যেহেতু এটাকে ক্ষুদ্রতম বলা হয়েছে, এটাতে একটু বড় হইতে হবে তাই না, একটু যে বড় সেটা লিখে দিলাম। চলো তাহলে সামনে যাই। আরেকটা কুইজ চলে আসছে, এই কুইজটার জন্য তোমরা মোটামুটি 40 সেকেন্ড পাবা, এর বেশি তোমাদের পাওয়া উচিত না, একটু জলদি অ্যান্সার করে ফেলো, ভাইয়া তোমাদের লঞ্চ করে দিবেন। আচ্ছা তোমাদের সময় মোটামুটি শেষ, ভাইয়া ক্লোজ করে দিবেন, আর এদিকে আমি সলভ করতে থাকি। 5 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের, আচ্ছা সেটা তরঙ্গ ওয়ার্ডটা উঠে নাই, একটু উঠায় নিও তোমরা তরঙ্গ। তাহলে এটা হচ্ছে 5 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দেওয়া আছে, একবার বেগ হচ্ছে এত, আরেকবার বেগ হচ্ছে এত, তাহলে দুটো বেগ আলাদা আলাদা হয়েছে, যেহেতু একই সুর শলাকা তার মানে অবশ্যই ফ্রিকোয়েন্সি একই মানে ল্যামডাটাও পাল্টাবে আবার বেগটাও পাল্টাবে। যখন 700 মিটার/সেকেন্ড বেগ, তখন বলছে 100 কম্পনে শব্দ কত দূর যাবে। আমার এই 700 মিটার/সেকেন্ড বেগ থাকা অবস্থার ল্যামডাটা দরকার, এবং সেই ল্যামডা হচ্ছে 1 কম্পনে এতটুকু যায়, তাহলে 1 কম্পনে যেহেতু ল্যামডা দূরত্ব যায়, 100 কম্পনে কত দূর যাবে সেটা আমরা ফাইনালি বাই করব। তাহলে আমরা সিম্পলি আগে λ2 বাই করতে চাই, তাহলে λ2 বের করতে হলে প্রথমে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই কম্পাঙ্কটা বের করা দরকার। কম্পাঙ্ক আমি কিভাবে বাই করব, আমি বলবো f = v/λ1, তাহলে এখান থেকে আমাদের কাছে চলে আসবে 350/λ1 হচ্ছে আমাদের কাছে 5 মিটার, তাহলে 350/5 হচ্ছে 70 হার্টজ। আচ্ছা f বাইর হয়ে গেছে, এবার λ2 বাই করব, v/f দিয়ে, তাহলে v হচ্ছে 700 আর এটা হচ্ছে 70, তাহলে এটা হচ্ছে 10 মিটার। তাহলে যদি λ2 10 হয় তাহলে এখানে বসাই দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে 10 × 1000, সরি 10 × 100, দ্যাট উড বি 1000 মিটার। সো এটা কিন্তু খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা। সেটা কিন্তু 30 সেকেন্ডের উপরে লাগা উচিত না, 40 সেকেন্ড বেশি দিছি তোমাদেরকে আমি। জাস্ট ছোট একটা কাজ, সেটা হচ্ছে কষ্ট করে তোমাদেরকে এখানে দুইবার ক্যালকুলেটর বসাইতে হবে। একবার বসাবা λ1 বের করতে,
এফটা বের করতে ল্যামডা মতো দেওয়া আছে, সেকেন্ড বার বসাবা ল্যামডা 2 করতে, সেটাকে 100 দিয়ে গুণ দিলেই কাজ কিন্তু শেষ। চলো এবার নেক্সট চলে যাই আমরা। আমাদের কাছে এবার আছে অগ্রগামী তরঙ্গ, তার মানে আমাদের তরঙ্গ এবার সামনে আগাবে, এবং এই অগ্রগামী তরঙ্গ যখন সামনে আগাচ্ছে তখন সেই তরঙ্গের আমরা ইকুয়েশন এন্ড স্টাফ বের করব। তাহলে দেখতেই পাচ্ছ যে অগ্রগামী তরঙ্গ কিন্তু বেসিক্যালি একটা পর্যায়বৃত্ত আন্দোলন, তাই না? তাহলে পর্যায়বৃত্ত আন্দোলনের মাধ্যমে না সামনে আগাচ্ছে। তাহলে পর্যায়বৃত্ত গতিতে আমরা সরণের যে ইকুয়েশন পড়ছি, এবারও কিন্তু আসলে সেই সরণের সেই ইকুয়েশনটা খাটা উচিত। তাহলে আমরা পর্যায়বৃত্ত গতিতে পড়ছি না, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। তাহলে এই যে ডেলটা পড়ছিলাম আমি, ওখানে ওই ডেলটাকে আমি বলছিলাম আদি দশা। সো আদি দশাটা ইজ বেসিক্যালি শুরু থেকে একটা দশা নিয়ে বসে আছে, তাই না? তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করে এই চ্যাপ্টারের জন্য এটাকে লিখবো একটা দশা পার্থক্য হিসাবে, যে শুরুতেই কি পরিমাণ দশা পার্থক্য এর মধ্যে ছিল, সেটাকে আমরা একটু ডেল, এটাকে আমরা একটু ফাই দিয়ে লিখবো। এই চ্যাপ্টার সব জায়গায় মোটামুটি এইভাবেই লেখা। ওকে, তাহলে এর মধ্যে আর তো কোনো কমপ্লেন তোমাদের থাকা উচিত না, এটা তুমি পর্যাবৃত্ত গতিতে পড়ছো। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে, একটু আগে আমরা পড়াশোনা করছি দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে। যেহেতু আমার তরঙ্গের মধ্যে আমরা ল্যামডা নিয়ে বেশ কথাবার্তা বলি, তরঙ্গের মধ্যে আমরা পথ নিয়ে অনেক কথাবার্তা বলি, যে কতটুকু পথ যাচ্ছে, মনে করো একটু গেছে, এটা এক্স পথ গেছে। সো পথ নিয়ে যেহেতু অনেক বেশি কথাবার্তা বলি, সেহেতু দশা নিয়ে আমার এত বেশি কাজ নাই, আমি আজকে পথ নিয়ে বেশি কাজ করতে চাই। তাহলে আমি যদি দশা পার্থক্যকে পথ পার্থক্যে রূপান্তর করতে চাই, তাহলে আমরা অলরেডি জানি যে দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ পথ পার্থক্য। তাহলে আমি এই ডেল ফাই এর জায়গায় এটা বসাই দিতে পারি। তাহলে আমার ইকুয়েশন কেমন দাঁড়াবে? y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস 2π/λ x। তাই তো? এখন যেহেতু বারবার 2π/λ লেখা একটু হ্যাসেল, সেহেতু এই 2π/λটাকে আমরা লিখে দিব k। তাহলে k ইজ ইকুয়াল টু 2π/λ। এই একটু মনে রাখতে হবে, যত জায়গায় কে দেখবা এই চ্যাপ্টারে সব জায়গায় আসলে 2π/λ মিন করা হচ্ছে। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। আচ্ছা একটু দাঁড়াও, এই চ্যাপ্টার আসলে বেশ এই জিনিসগুলো একটু ঝামেলা হয়ে গেছে, এখানে মাইনাস দিয়ে প্রকাশ না করলে পরে দেখবা তোমরা করতে পারতেছো না। সো আমরা শুরু থেকে একটু সাবধান থাকবো। ওকে, ঠিক আছে, এবার সবকিছু মোটামুটি দিয়ে ফেলছি। তাহলে আমরা এখানে এখানে চলে আসি, মাইনাস কে এক্স। এখানে প্লাস দিলেও যে খুব একটা ক্ষতি আছে তা না, একটু ভালো মতো বুঝায় রাখি। হ্যাঁ, এটা পুরোপুরি কনভেনশনের উপর ডিপেন্ড করে যে তুমি এক্স অক্ষের কোন দিকে যাচ্ছ। তো তুমি যদি এক্স অক্ষের পজিটিভ দিকে যাও, তোমার এই পথ পার্থক্যটাকে আমরা মাইনাস দিয়ে ধরি। কেন ধরি? তার কারণ হচ্ছে, আমি যদি বলি যে x-2, তার মানে তুমি এক্স এর সামনে সামনে 2 ঘর আসো, সেটা কনভেনশন যে এক্স অক্ষে তুমি যদি সামনের দিকে যেতে থাকো তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে ধরবো। আর আমি প্লাস দেওয়া মানে কি? প্লাস দেওয়া মানে তুমি এক্স অক্ষের মাইনাসের দিকে যাচ্ছ, এই। সো প্লাস দিলে যে খুব ছোট পাল্টা যাবে তা কিন্তু না, প্লাস আর মাইনাস দিয়ে আমরা তরঙ্গের ডিরেকশনটা বুঝাচ্ছি, যে এক্স অক্ষের কোন দিকে তরঙ্গটা যাচ্ছে। আচ্ছা, সো এইটা হচ্ছে তরঙ্গের একটা বেসিক ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তরঙ্গের একটা ইকুয়েশন ডান, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx, যেখানে k হচ্ছে 2π/λ। এবার যদি একটু ভেঙে দেই এবং ওমেগাটাকে একটু ভেঙে লিখতে চাই, তাহলে ওমেগাটাকে ভেঙে লিখলে কিভাবে লেখা যায়? লেখা যায় y ইজ ইকুয়াল টু a sin 2πft মাইনাস 2π/λ x। তাহলে 2πf কে আমরা একটু ভেঙে লিখবো, আমরা লিখবো a sin 2πv/λ t মাইনাস 2π/λ x। দেখো তো 2π/λ কমন চলে যাচ্ছে, তাহলে 2π/λ কে কমন নিয়ে ফেলো, তাহলে এটা হয়ে যাবে a sin 2π/λ কমন নিয়ে ফেললে vt মাইনাস x। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল তরঙ্গের আরেকটা ইকুয়েশন। আমি যদি এটাকে একটু মার্ক করে দিই, তরঙ্গের আরেকটা ইকুয়েশন আমরা এখানে বাই করলাম, a sin 2π/λ vt মাইনাস x ইজ ইকুয়াল টু y। সো তরঙ্গের এটা একটা ইকুয়েশন এবং তরঙ্গের এটা একটা ইকুয়েশন, যখন যেটা দরকার পড়বে তখন সেটা ইউজ করবা। সো মনে করো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছে, মিলাইতে বলছে, সো সেটা মিলাইতে গেলে তোমার কোনটা সুবিধা হয়, 2π/λ বাইরে কমন নেওয়া আছে নাকি নাই, সেটা দেখে তুমি ইজিলি এই জিনিসগুলো বের করতে পারো। আরো কিছু জিনিস একটু বুঝায় রাখি, এখানে যে সাইন দেওয়া আছে, সাইনের জায়গায় যদি কস থাকে কোনো সমস্যা আছে? সাইনের জায়গায় কস থাকলে কোনো সমস্যা নাই। তুমি এখানেও একটা পর্যায়বৃত্ত আন্দোলন পাচ্ছ,
কজের গ্রাফ দিলেও কিন্তু পর্যাবৃত্ত আন্দোলনই বাবা, জাস্ট পার্থক্যটা হচ্ছে একটা আদি দশা হয়তো অ্যাড হয়েছে। সো এখানে যদি আমি কজ দেই, স্টিল তুমি কিন্তু এই ফর্মুলার ভিতরের অংশটা ইউজ করে ওমেগা আর কে বাই করতে পারবা, কোনো ভেজাল নাই। এখানে যদি মাইনাস দিদি সামনে একটা, মনে করো মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাতেও কোনো সমস্যা নেই। এই মাইনাস দেওয়ার মানে হচ্ছে সামনে একটা আদি দশা অ্যাড হয়েছে 180 ডিগ্রির, মানে তরঙ্গটা এরকম উপর থেকে যাওয়ার কথা ছিল, এখন উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাবে। সো সবকিছু জাস্ট একটা আদি দশা অ্যাড করে, এর বেশি কিছু অ্যাড করে না কিন্তু। সো তুমি যদি এই ফর্মুলা ইউজ করো, সামনে একটা মাইনাস থাকলেও কোনো সমস্যা নাই, এর ভিতরে প্লাস থাকলেও কোনো সমস্যা নাই, ইভেন এই সাইনের জায়গায় কস থাকলেও কোনো সমস্যা নাই, তুমি প্রত্যেকবারই ভিতরের এই জায়গাটা একই পাবা। ওকে, চলো তাহলে আমরা সামনের দিকে যাই, একটা ম্যাথ দেখি। একটু আগেই বলছিলাম কস থাকলে কোনো সমস্যা নাই, এর ভিতরে যেটা আছে এইটা আমার কাছে বেশি ম্যাটার করে। সো ভিতরে আছে 5x মাইনাস 30t, তাই না? তাহলে 5x মাইনাস 30t কি কারেক্ট? আমার থাকা উচিত 30t মাইনাস 5x টাইপের কিছু একটা, টি আগে থাকা উচিত এবং টিটা প্লাস আকারে থাকা উচিত, সেটাকে আমি ঠিক করবো। চলো টিটাকে আমি প্লাস আকারে নেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমার কাছে থাকবে হচ্ছে y is equal to 8 cos, মাইনাস একটা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে আসবে আমার কাছে 30t মাইনাস 5x। তাহলে মাইনাস যে কমন নিলাম, এতে একটু ত্রিকোণমিতির নলেজটা পরীক্ষা করে আসি। আমরা সবাই এটা জানি কিনা একটু বলো তো আমাকে চ্যাট বক্সে, যে cos মাইনাস x is equal to cos x। ত্রিকোণমিতির কি অবস্থা একটু জিজ্ঞেস করতেছি, সবাই জানি এটা? ওকে, ভেরি গুড, সবাই যেহেতু জানি সেহেতু আমরা এখন সামনে আগাতে পারি। তাহলে আমরা বলতে পারবো 8 cos 30t মাইনাস 5x হচ্ছে y। তাহলে এবার আমার কাছে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য সবকিছু রেডি। আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারবো যে আমাদের ইকুয়েশনের ভিতরে এই পার্টটা ছিল হচ্ছে ইকুয়েশনের ভিতরে ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এক্স এর সাথে যে সহগটা আছে এইটা হচ্ছে কে। তাহলে কে মানে যদি 5 হয়, তাহলে 2 পাই বাই ল্যামডা হচ্ছে আমার কাছে 5। এখান থেকে ল্যামডা বাই করার কোনো ব্যাপারই না, ল্যামডা চলে আসবে 2 পাই বাই 5। তাহলে 2 পাই বাই 5 আসলে কত? 2 পাই বাই 5 হচ্ছে আমাদের কাছে, একটু ক্যালকুলেটর আমরা বসাই দিই। এটা আমাদের কাছে চলে আসবে হচ্ছে 1.26। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের কাছে 1.26 মিটার। এটা আমার তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সহজ, তুমি 5 লাইনের মধ্যে করে ফেলতে পারতেছো, জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা, সবাই ইরা আগে অ্যান্সার লিখে বসে আছো, রায়হান অ্যান্সার লিখে বসে আছো, ভেরি গুড। চলো তাহলে আমরা একটু জিজ্ঞেস করেই ফেলি সবাই ক্লিয়ার কিনা। মাহাদি ইতিমধ্যে অনেকগুলো ওয়াই লেখছো, আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। চলো তাহলে আমরা সামনের দিকে আগাই। কণার বেগ বা তরঙ্গের বেগ, তাহলে তরঙ্গের বেগের একটা ইকুয়েশন বের করব, ঠিক যেরকম আমরা পর্যাবৃত্ত গতিতে বের করছিলাম। সো আমার কাছে অলরেডি ওয়াই এর ইকুয়েশন আছে, সরণের ইকুয়েশনটা আমার কাছে অলরেডি আছে, এ সাইন ওমেগা টি প্লাস, তো না মাইনাসই দিই আমরা এখানে, সো মাইনাস দিয়ে লিখি মাইনাস কে এক্স। আমি যদি এইটাকে একটু সুন্দর করে ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে আসলে কাজ শেষ হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন করলে এটা কি আসবে আমরা সবাই জানি, জাস্ট ওমেগাটার সামনে চলে আসবে, তাহলে ওমেগা এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এভাবে যেমন জিনিসটাকে লেখা যায়, কিন্তু তরঙ্গে আমরা এভাবে জিনিসটাকে লিখি যে ওমেগাটাকে একটু ভেঙে দিয়ে, ওমেগাটাকে ভেঙে দিলে এরকম হয়, আমাদের সবার মনে থাকা উচিত যে 2 পাই ভি বাই ল্যামডা, আচ্ছা সাথে হচ্ছে একটা এ এবং তারপরে হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। সো এই জায়গায় একটা ছোট গ্যাঞ্জাম আছে, এই বিস্তারটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করছে, তাই না? তাহলে আমরা একটু ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি, আমরা বড় হাতের সব জায়গায় না দিই, যেহেতু সব জায়গায় ওরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করছে, আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমার কাছে এই ফর্মুলাটা ফাইনালি যেটা দাঁড়াইলো, আমি যদি সবকিছু ভেঙে চুরে লিখতে চাই তাহলে এটা এরকম দাঁড়াইলো যে 2 পাই ভি এ বাই ল্যামডা সাইন, এখানে ওমেগাটা যদি একটু ভেঙে দেই, এখানে যদি ওমেগা গুলা ভেঙে দিয়ে অন্য ফর্মুলাটার মতো করে লিখি তাহলে এটা এরকম হবে যে সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। সেইভাবে জিনিসটাকে লেখা যায়, এটা একটা বেগের ফর্মুলা। আবার চাইলে বেগের ফর্মুলাটাকে এইভাবেও লেখা যায়, তোমার ইচ্ছা। আমরা যদি ত্বরণের ফর্মুলা বের করতে চাই, ফাইনালি ত্বরণের ফর্মুলা বের করতে হলে এটাকে জাস্ট আমরা একটু আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিব। তাহলে ত্বরণের ফর্মুলাটা হবে হচ্ছে ডিভি বাই ডিটি, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আরেকটা ওমেগা বাইরে আসবে, সো ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে ভাই এই যে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আসছে, এইটা হচ্ছে আমার সরণের ফর্মুলা। তাহলে আমরা আবারও সেই পর্যাবৃত্ত গতির মতো করে পেয়ে গেলাম, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই।
ত্বরণের ইকুয়েশন বাইরে গেছে, বেগের ইকুয়েশন বাইরে গেছে। যদি কখনো তোমাকে বেগ বাই করতে বলে, ত্বরণ বাই করতে বলে, তোমরা এইভাবে ইকুয়েশন দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবা। অনেকটাই কিন্তু ইজিলি বের হয়ে গেছে পর্যাবৃত্ত গতির মতো। না, মেইন ফর্মুলায় কজ না, মেইন ফর্মুলায় কজ না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো এই কাহিনী তো করতেই ভুলে গেছিলাম। আমি ডিফারেন্সিয়েশন করলাম, আমি তো সাইনকে কজই বানাইনি। দুঃখিত দুঃখিত, প্রিন্টিং মিস্টেক। তোমরা বেশ মনোযোগী ব্যাচ, এই জন্য ধরতে পেরেছো। সো ডিফারেন্সিয়েশন করতেছি যেহেতু, এ এর মতো থাকবে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে এটা কজ। তাহলে কজ ওমেগা টি মাইনাস কে এক্স। আমি যখন এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এই ভিতরে জিনিসটাকে আমি টি ধরে নিছি, কিন্তু জিনিসটাকে টি না, এটা তো টি না। এটা যদি টি না হয় তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং সেক্ষেত্রে একটা ওমেগা বের হয়ে আসবে। সো এরপরে আমার কাছে ইকুয়েশনটা আসবে এরকম, 2 পাই ভি বাই ল্যামডা এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স, এবং এখানে থাকবে আমার কাছে একটা ওমেগা। আচ্ছা, এখানেও যদি এখন করি, এখানেও তাহলে খুব সুন্দর করে এখানে একটা কজ বসিয়ে দিতে হচ্ছে। এবার আর এই কাঁচাল নাই, এবার সিম্পলি যেটা হবে সেটা হচ্ছে আমি কসকে আবার ডিফারেন্সিয়েট করতেছি, তো কসকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন। সো মাইনাস, তারপর এই কসটা ডিফারেন্সিয়েট করে হয়ে গেল সাইন এত, আর একটা ওমেগা সামনে বের হয়ে আসলো, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। আচ্ছা ঠিক আছে, ভয় কিছু বলো নাই? আচ্ছা ভয় কিছু নাই, আজকে লাস্ট ক্লাস, কোনো বকাশকা করবো না, টেনশন নিও না। ভাইয়ার মতো মাঝে মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে, একটু প্রিন্টিং মিস্টেক করছিলাম, ঠিক করে দিলাম, আশা করি বুঝতে পারছো। এখনো যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকো তাহলে আমাকে একটু বলো যে ভাই আপনি যেহেতু একটু গরমিল করছেন, আমি বুঝি নাই। সবাই বুঝছি? ওকে ঠিক আছে, সবাই যেহেতু বুঝছি তাহলে এটা নিয়ে আমি আর সময় নষ্ট করতেছি না। ছোট করে যদি রিক্যাপ করে দেই, পর্যাবৃত্ত করতে যা বেগের ফর্মুলা করছি এখানে তাই করা হয়েছে। সাইনকে ডিফারেন্সিয়েট করে কজ আসছে, কসকে ডিফারেন্সিয়েট করে মাইনাস সাইন আসছে, বাকি ডিফারেন্সিয়েশন তো তোমরা এমনিই বস। ওকে চলো তাহলে সামনে আগাই। এবার আমাদের আবার একটা ইকুয়েশন চলে আসছে। অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ দিয়ে দিছে, এখানে বলছে দুনিয়ার সবকিছু বের করতে। তাহলে আমি দেখতে পাচ্ছি যেখানে মাইনাস সামথিং আছে, তাই না? আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম মাইনাস দেওয়ার মানে কি, মাইনাস দেওয়ার মানে হচ্ছে আদি দশা আসছে একটা 180 ডিগ্রি, তরঙ্গটা যাওয়ার কথা ছিল এরকম, তরঙ্গটা যাওয়ার কথা ছিল এরকম, তরঙ্গটা এরকম করে না গিয়ে মাইনাস দেওয়া মানে হচ্ছে যাচ্ছে এরকম করে। কিন্তু তরঙ্গের গতির কিন্তু কোনো পাল্টাপাল্টি হয় নাই, তরঙ্গের সবকিছু কিন্তু সেমই আছে। সেই ভিতর দিকে যা যা হওয়ার কথা ছিল সব সেম আছে, জাস্ট একটা আদি দশা অ্যাড হয়েছে। তার মানে এই জায়গাটাকে আমি স্টিল কম্পেয়ার করতে পারি ওমেগা টি প্লাস কে এক্স এর সাথে। সো আমি এখনো কিন্তু এই জায়গাটাকে এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এখন আমি বলতে পারি যে ওমেগা হচ্ছে 5 আর কে হচ্ছে 20/17। সো সামনে মাইনাস থেকে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে হিসাব নিকাশ গুলো করে ফেলি, তাহলে সবার আগে আমি বাই করতে পারবো কৌণিক বেগ। কৌণিক বেগ দেখাই যাচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 5 রেডিয়ান পার সেকেন্ড, এখানে কোনো গ্যাঞ্জাম নেই। এটা সবার আগে কেন করলাম, কারণ করলে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আমি এখান থেকে লিখতে পারবো 2πf ইজ ইকুয়াল টু 5, তাহলে এখান থেকে এফ বের হয়ে যাবে 5/2π হার্টজ। এফ যেহেতু বের হয়ে গেছে, অবশ্যই নেক্সট ধাপ হচ্ছে টি বাই করা, টি হচ্ছে 1/f, তাহলে 1/f মানে হচ্ছে 2π/5 সেকেন্ড। নেক্সট আসবে আমার কাছে ল্যামডা, তাহলে যেহেতু আমরা পাইছিলাম কে ইজ ইকুয়াল টু 20/17, তাহলে ওখান থেকে লিখে দেই কে ইজ ইকুয়াল টু 2π/λ এন্ড দ্যাট ইজ 20/17। তাহলে এখান থেকে আমাদের কাছে ল্যামডা চলে আসবে, এবং ল্যামডাটা আসবে হচ্ছে আমাদের কাছে 34π/20, যত হয় তত মিটার। সো যত হয় তত মিটার। ল্যামডা বের হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি তো আগেই বের হয়ে আছে, এবার আমরা বের করব বেগ। তাহলে বেগ হবে এফ ল্যামডা, এফ হচ্ছে 5/2π, আর ল্যামডা আমরা একটু আগে বের করলাম 34π/20। তাহলে এখানে যদি একটু কাটাকাটি করে দেই, দেখি তো কাটাকাটি করলে মিলে যায় কিনা ঠিক মতো। 17 আসবে আর এখানে আসবে 4, আমাদের বেগ আসতেছে 17/4 মিটার পার সেকেন্ড। লাস্টলি আমাদের কাছে জাস্ট অ্যাম্পলিটিউডটা বের করা বাকি আছে। অ্যাম্পলিটিউড তো উপরে দেখাই যাচ্ছে, অ্যাম্পলিটিউড হচ্ছে 10 মিটার, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। এই মোটামুটি যা যা বের করতে বলছে সব বের করে ফেলছি। সো বুঝতেই পারতেছো যে এখানে কিন্তু, ও আচ্ছা মাইনাস কেন নিলাম না, আচ্ছা এগেইন আমাদের যে সূত্রটা আছে সূত্রের মধ্যে কি আমি একটু আগে বললাম যে যেন যে কারণে কস থাকলেও কোনো সমস্যা নাই, মাইনাস থাকলে এই কারণে কোনো সমস্যা নাই, কারণ এই মাইনাসটা আমার তরঙ্গের কোনো কিছু পাল্টায় না, জাস্ট পাল্টাচ্ছে হচ্ছে ওর ডিরেকশনটা। দেখো ও আগে এরকম ভাবে যাচ্ছিল,
এখন যাচ্ছে এরকম ভাবে, স্টিল ওর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একই আছে, স্টিল ওর বিস্তার একই আছে, স্টিল ওর কম্পাঙ্ক একই আছে, স্টিল ওর সবকিছু একই আছে, জাস্ট তরঙ্গটা যাওয়ার ডিরেকশনটা পাল্টাইছে। এই ওর পথের কোনো কিছুই এটাতে ইফেক্ট করে নাই, জাস্ট দশার অনেক কিছু ইফেক্ট করছে। আগে এই পয়েন্টটা যে দশায় ছিল, এখন এই পয়েন্টটা ওই দশায় নাই। সো আমার সূত্রের মধ্যে দশা থাকতো, যদি এখন আমি দশা পার্থক্য রাখতাম এই জায়গায়, তাহলে এটা ইফেক্ট করতো, সেক্ষেত্রে আমার পাল্টানো লাগতো, যেরকমটা আমি পর্যাবৃত্ত করতে পাল্টাই, কিন্তু পথের কোনো কিছু এখানে কিন্তু ইফেক্ট করে নাই। সো এই জন্যই আমি নতুন করে কিছু নিচ্ছি না, মাইনাস থাকলেও কোনো গ্যাঞ্জাম নাই, আবার ধরো সাইনে যায় কস থাকলেও কোনো গ্যাঞ্জাম নেই। ওকে, ঠিক আছে, চলো তাহলে সামনে আগে। অগ্রগামী তরঙ্গের দশা পার্থক্য এবং পথ পার্থক্য, যদি দুইটা তরঙ্গ আমার একসাথে থাকে, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য বা পথ পার্থক্য কিভাবে বের করে? মনে করো আমি একটা ছবি আঁকি যার মধ্যে একই সাথে দুইটা তরঙ্গ থাকবে, তাহলে এখানে একটা আঁকলাম এরকম, এই একটা তরঙ্গ আঁকলাম, একই সাথে দুটো তরঙ্গ আঁকতে চাচ্ছি, সেহেতু আরেকটা তরঙ্গ ডিফারেন্ট একটা কালার দিয়ে এঁকে ফেলি। সো এই হচ্ছে আমার তরঙ্গ আঁকলাম। তাহলে এখন দেখো, এটা যখন হাইয়েস্টে এটা তখন জিরোতে, এটা যখন হাইয়েস্টে এটা তখন জিরোতে, এটা যখন এটা যখন মাঝে তখন আবার এটা লোয়েস্টে, এরকম করে এটা আগাচ্ছে। সো আমি যদি একটু কথাবার্তা বলি, এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি এই দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য বাই করতে পারি, আবার এই দুটো তরঙ্গের মধ্যে পথ পার্থক্য বাই করতে পারি। সো আমি যদি বলি যেমন দশা পার্থক্য কতটুকু, চিন্তা করে দেখো তো, এটা যখন জিরোতে আছে তখন এটা কততে আছে, হাইয়েস্ট পয়েন্টে আছে, তার মানে π/2। তাহলে দশা পার্থক্য কিন্তু এখান থেকে বাই করে ফেলা যাচ্ছে, এদের যে দশা পার্থক্য, দশা পার্থক্য কতটুকু আসতেছে দেখো তো, দশা পার্থক্য আসতেছে π/2 - 0, তার মানে এদের যে ডেল ফাই বা দশা পার্থক্য সেটা আসতেছে π/2, π/2। সিমিলারলি আমি যদি পথ পার্থক্য বের করতে চাই, জাস্ট এই জিনিসটাকেই আমি গুণ করে দিব। আমি যদি পথ পার্থক্য বের করতে চাই, পথ পার্থক্য কত আসবে দেখো তো, পথ পার্থক্য আসবে হচ্ছে λ/2π ইন্টু π/2। সেটা কত আসতেছে আমাদের কাছে? আমাদের কাছে এটা আসতেছে হচ্ছে পাই কাটা, তাহলে আমি পাচ্ছি শেষে λ/4। দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের রিলেশনটা একটু খেয়াল করো, দেখো তো এখানে কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে, আরেকটা কালার নেই, সুন্দর করে দেখা যাচ্ছে যে এই দুটোর মধ্যে পার্থক্য আসলে λ/2 এর। λ/2 এর পার্থক্য মানে কি, একটা যদি এখান থেকে হয়, আরেকটা পার্থক্য হচ্ছে এখান থেকে, তাই তো? এই দুটো পার্থক্য। এবার একটু খেয়াল করো তো, এই π/2 দশা পার্থক্যের মাঝখানে আসলে কতটুকু পথ আছে? আমরা জানি এখান থেকে এই পর্যন্ত পূর্ণ একটা তরঙ্গের মধ্যে পথ হচ্ছে ল্যামডা। তাহলে পূর্ণ এই তরঙ্গের মধ্যে যখন ল্যামডা পথ, তখন π/2 আসলে কতবার আসে? একটা π/2, আরেকটা π/2, আরেকটা π/2, আরেকটা π/2। তাহলে পূর্ণ একটা তরঙ্গের মধ্যে π/2 আসে 4 বার। তাহলে ল্যামডার মধ্যে π/2 আসবে 4 বার, তাহলে π/2 একবার আসবে কতটুকু ল্যামডার মধ্যে? λ/4। তাহলে এই শূন্য থেকে একটা পিক আসলে λ/4 পরিমাণ দূরত্ব। তাহলে যখন আমি বলতেছি কারো মধ্যে π/2 দশা পার্থক্য আছে দুটো তরঙ্গের মাঝখানে, তাদের মধ্যে পথ পার্থক্য আসে আসলে λ/4। তাহলে পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করা যায় এইভাবে, এবং দুইটা তরঙ্গ একসাথে অগ্রগামী হলে এদের মাঝখানে দশা পার্থক্য পথ পার্থক্য এইভাবে খুব ইজিলি বের করে ফেলা যায়। আচ্ছা, তাহলে দুটো তরঙ্গ একসাথে থাকলে কি করতে হবে বুঝতে পারছি? আচ্ছা, আগে থেকেই মানুষজন সিসি লেখা শুরু করে দিছে, ভেরি গুড। চলো তাহলে আমরা সামনেরটাই যাই। আরেকটা কুইজ চলে আসছে, এটা লঞ্চ করলাম না, আমি নিজেই করে দিই, খুবই সহজ একটা কুইজ। আমাদেরকে জাস্ট বলছে এটা কম্পাঙ্ক বের করতে। আমরা অলরেডি জানি টি এর সাথে যেটা আছে এইটুকু হচ্ছে আমাদের ওমেগা। তাহলে ওমেগা যেহেতু আমি জানি, আর এটা হচ্ছে 2πf, এবং 2πf হচ্ছে 100 পাই। সো জাস্ট কষ্ট করে এই 2π অংশটা কাটে দিলেই কিন্তু শেষ, এটা হয়ে যাবে 50। তাহলে আমি পেয়ে যাচ্ছি f = 50 হার্টজ। তাহলে এই যেখানে 50 হার্টজ আছে সেটা অ্যান্সার হয়ে গেল। সো বুঝতেই পারতেছো যে অতিরিক্ত সোজা একটা প্রশ্ন। কেউ কেউ তারপর এখানে আবার অন্য কিছু লিখছো কি না? সবাই এই লিখছো, ভেরি গুড। তাহলে জগন্নাথ ভার্সিটি 17-18 ম্যাথটা আসছিল, ম্যাথটা কিন্তু খুবই সোজা, দেখতেই পাচ্ছ যে 10 সেকেন্ডে এমসিকিউটা করে ফেলার মতো একটা এমসিকিউ। আশা করি সবাই ক্লিয়ার। চলো সামনেটা যাইতে এলে, একটু আগে যেমন বললাম
যে একাধিক তরঙ্গ একসাথে হলে ওদের দশা পার্থক্য কিভাবে বাই করতে হয়। এখন একটু বলি, একাধিক তরঙ্গ একসাথে হলে যদি একে অপরের উপরে এসে পড়ে তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি তরঙ্গটা কেমন হয়। এমন হতে পারে যে দুইটা তরঙ্গ একসাথে এসে পড়ছে এবং এদের মধ্যবর্তী যে দশা পার্থক্য সেটা একদম বিপরীত না, আবার একদম একইও না, ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট দশা পার্থক্যের জন্য লব্ধি তরঙ্গ ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তার মানে অসংখ্য লব্ধি তরঙ্গ ওই উপরিপাতনের মধ্যে থাকতে পারে, কিন্তু যেহেতু তোমরা একটু ছোট সেহেতু এতগুলো লব্ধি তরঙ্গ তোমার পড়ার দরকার নেই। তোমাকে আমি পড়াবো দুই রকমের লব্ধি। একটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি, হাইয়েস্ট লব্ধি। হাইয়েস্ট লব্ধি কখন হয়? হাইয়েস্ট লব্ধি কখন হয়? যখন তুমি আসো এক্স্যাক্টলি একই দশায়, যখন দুইটা তরঙ্গ হুবহু একই দশায় উপরিপাতিত হয় তখন হয় হাইয়েস্ট লব্ধি, এবং রেজাল্টেন্টের যে বিস্তার সেটা হয় a1 প্লাস a2। এখানে দেখা যাচ্ছে যে দেখো ভাই, দুইটা তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, একটা তরঙ্গের বিস্তার a, আরেকটা তরঙ্গেরও বিস্তার a, এবং হুবহু একই দশায় আছে। ও যখন জিরোতে ও তখন জিরোতে, ও যখন 90-এ ও তখন 90-এ, একদম হুবহু সেম দশায় আছে। ও যেভাবে যেভাবে আগাচ্ছে ও ঠিক সেভাবে সেভাবে আগাচ্ছে। এদের দুজন যেহেতু দশা সেম সেহেতু এদের লব্ধিতে সুন্দর করে এই দুটা বিস্তার যোগ হয়ে যাবে। এদের বিস্তার দুটো যোগ হয়ে গেলে a প্লাস এ হয়ে যাবে 2a। তাহলে আরো বেশি জোরে কম্পিত হচ্ছে, আরো বেশি বিস্তার নিয়ে, যদি একদম হুবহু একই দশায় উপরিপাতিত হয়। এটাই হচ্ছে সর্বোচ্চ লব্ধি, এর থেকে বড় হইতে পারে না। তাহলে অবশ্যই একটা সর্বনিম্ন আছে এবং তোমাদেরকে আমি সর্বনিম্নই পড়াবো। তাহলে 2 নম্বরে আছে আমাদের কাছে সর্বনিম্ন লব্ধি। সেটা কখন হয়? এটাও তো গেস করে ফেলার কথা। সর্বনিম্ন তখন হয় যখন একদম বিপরীত দুইটা তরঙ্গ পরস্পর উপরিপাতিত হয়। বিপরীত তরঙ্গ হওয়ার মানে হচ্ছে দশা পার্থক্য পাই রেডিয়ান। তাহলে একটা আরেকটার মধ্যে পাই রেডিয়ান দশা পার্থক্য আছে, এবং দশা পার্থক্য যদি পাই রেডিয়ান হয় সেক্ষেত্রে লব্ধি তরঙ্গের তরঙ্গ বিস্তারটা হবে a1 মাইনাস a2। তাহলে এখানেও আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে একটা তরঙ্গ এরকম আছে, এটা এ বিস্তারের, আবার আরেকটা এ বিস্তারের তরঙ্গ আছে যেটা এটা ঠিক অপোজিট। ঠিক অপোজিট মানে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান দশা পার্থক্য আছে। এটা যখন উপরে উঠতেছে এটা তখন নিচে নামতেছে, এটা যখন নিচে নামতেছে এটা তখন উপরে উঠতেছে। তার মানে এক্স্যাক্টলি অপোজিট তরঙ্গ। এটা এমনি গেলে এটা ঠিক উল্টা ভাবে যাবে। তাহলে এরকম এক্স্যাক্টলি অপোজিট তরঙ্গ বা 180 ডিগ্রি দশা পার্থক্যের তরঙ্গ যদি উপরিপাতিত হয় তাহলে এদের বিস্তার হয়ে যাবে বিয়োগ। তাহলে এ থেকে এ বিয়োগ করলে তুমি পাবা 0। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার হয়ে যাচ্ছে তোমার কাছে 0। সো একবার আসছিল 2a, আরেকবার আসছে 0। তাহলে যদি দুইটাই এ এ হয়, যদি এ এবং এ উপরিপাতিত হয় সেক্ষেত্রে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম বলি, সেক্ষেত্রে আমার জন্য ইজিয়ার হবে। তাহলে ম্যাক্সিমাম বিস্তার হচ্ছে 2a আর মিনিমাম বিস্তার হচ্ছে 0। এটা কখন হবে? এই ম্যাক্সিমাম বিস্তারটা কখন হবে? যখন একই ফেজ। আর এটা হবে কখন? যখন 180 ডিগ্রি অবলিক পাই রেডিয়ান ফেজ ডিফারেন্স আছে। সাই গেছি, যেটা বুঝতে পারছো? এখন এমন না যে সব তরঙ্গই যখন উপরিপাতিত হবে সবসময় একই দশা বা বিপরীত দশাতেই মিলিত হবে। এর মাঝখানে যে কোনোটা তো হইতে পারে, 50 ডিগ্রি দশা পার্থক্য আছে, হইতে পারে 210 ডিগ্রি দশা পার্থক্য আছে। সো এরকম যদি ডিফারেন্ট ডিফারেন্ট দশা পার্থক্যতে মিলিত হয় ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট আসবে। আমরা শুধু দেখবো হাইয়েস্ট আর লোয়েস্টটা। সর্বোচ্চ বিস্তার হইতে পারে 2a যখন সেম ফেজে আছে, সর্বনিম্ন হইতে পারে 0 যখন 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে। অন্য সকল ক্ষেত্রে এদের মাঝখানে যে কোনো আউটপুট আসতে পারে। তাহলে এদের মাঝখানে যে কোনো আউটপুট নিয়ে মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হাইয়েস্ট আর লোয়েস্টটা নিয়ে। ওকে, আশা করি উপরিপাতনটা বুঝতে পারছো সবাই। ওকে, ভেরি গুড। সবাই যেহেতু বুঝে ফেলছো, চলো আমরা তাইলে এই উপরিপাতনটা ইউজ করবো পরে, যে একাধিক তরঙ্গ একসাথে উপরিপাতিত হলে কিরকম হয়। ইউজ করার আগে আরেকটা ছোট্ট জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে তরঙ্গের প্রতিফলন। তাহলে তরঙ্গ যদি প্রতিফলিত হয় তখন আসলে তরঙ্গটা কেমন কাজ করে। তরঙ্গ দুই জায়গায় প্রতিফলিত হতে পারে, একটা মুক্ত প্রান্তে আর একটা বদ্ধ প্রান্তে। মুক্ত প্রান্ত মানে কি? মানে হচ্ছে এই প্রান্তটা মুভ করতে পারে, এই জায়গাটা ফ্রিলি মুভিং, এই জায়গাটা মুভ করতে পারবে।
ফ্রিলি মুভ করতে পারবে, কোনো বাধা নাই এই জায়গায়। এই আংটাটা উপরে উঠতে পারবে, নিচে নামতে পারবে, কোনো সমস্যা নেই। সো আমি যদি এরকম ফ্রিলি মুভ করতে পারে এমন যে কোনো সারফেসের মধ্যে আমার তরঙ্গটাকে মুভ করাই, তাহলে রশিটাকে আমি টান দিলাম, তাহলে রশিটা কি করবে, সুন্দর মতো এমনি যাবে, গিয়ে এই মুক্ত প্রান্তে একটা বাড়ি দিবে। বাড়ি দিলে কি হবে, আংটাটা একটু উপরে উঠে যাবে, যে আবার আগের মতো করেই সুন্দর করে ফেরত চলে আসবে। যেহেতু আংটাটা মুভ করতে পারছে, সেহেতু রশিটা নতুন করে মুভ করে নাই। আংটা মুভ করছে, একটু উপরে উঠছে, আবার আগের জায়গায় ফেরত চলে আসছে, তারপর রশিটা আগের মতো করে ব্যাক আসছে। আংটা যদি মুভ করতে না পারতো, রশি মুভ করে ফেলতো। যেহেতু আংটা মুভ করতে পারতেছে, একটু বাড়ি দিবে, দিয়ে আবার আগের মতো করেই চলে আসবে। সো আমার যাওয়ার দিকে যে তরঙ্গটা হচ্ছে এরকম, আসার তরঙ্গটাও ঠিক সেরকমই হচ্ছে, এক্সাক্ট সেম তরঙ্গতেই ব্যাক করতেছে। তাহলে যাওয়ার তরঙ্গ আর আসার তরঙ্গের মধ্যে যদি আমি একটা সম্পর্ক করতে চাই, তাহলে যাওয়ার তরঙ্গ এবং আসার তরঙ্গের দশা কিন্তু একই। তাহলে যাওয়ার তরঙ্গ এবং আসার তরঙ্গের মধ্যে কোনো দশা পার্থক্য সৃষ্টি হয় নাই। ও যেভাবে গেছে ও ঠিক সেভাবেই ব্যাক করছে। জাস্ট পার্থক্যটা হয়েছে কিসে, পার্থক্যটা হয়েছে ডিরেকশনে। একটা সামনের দিকে আগাইছে, আর একটা পিছের দিকে আগাইছে। তাহলে যাওয়ার তরঙ্গ এবং আসার তরঙ্গের দশা একই, জাস্ট একটা সামনের দিকে যাচ্ছে আর একটা পিছের দিকে আসতেছে। তাহলে আমি যদি বলি দুটো তরঙ্গের মধ্যে ইকুয়েশন কি হবে, তাহলে যাওয়ার তরঙ্গের যে ইকুয়েশন সেটা যদি এরকম হয়, y is equal to a sin ওমেগা টি মাইনাস কে এক্স, তখন আমি এই মাইনাস কে এক্স দিয়ে বুঝাচ্ছি এক্স অক্ষের সামনের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে আসার তরঙ্গের যে ডিরেকশনটা সেটা এক্স অক্ষের উল্টা দিকে হবে। তাহলে প্রতিফলিত তরঙ্গের যে হিসাব নিকাশ সেটা আসবে y is equal to, এটা y1 এটা y2 দিলাম, y2 is equal to a sin ওমেগা টি প্লাস কে এক্স, ও আসবে y অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে প্রথম তরঙ্গটা, এটা যদি y অক্ষের, এটা যদি x অক্ষের পজিটিভ দিকে যায় এবং এই জন্য এটা মাইনাস থাকে, তাহলে এটা যাবে x অক্ষের নেগেটিভ দিকে, এই জন্য থাকবে এটার প্লাস। যেহেতু কোনো দশা পার্থক্য হয় নাই, সেহেতু এই জায়গায় প্লাস মাইনাসের কোনো হেরফের হবে না, এটা প্লাস হলে এটাও প্লাস হবে, দশা পার্থক্য হয় নাই যেহেতু। কিন্তু ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে এই মাইনাসটা হয়ে গেল প্লাস। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, এটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। এইটুকুই আমরা প্রথমটা থেকে শিখে নিলাম, এটা যাওয়ার সময়, এটা আসার সময়। সো মুক্ত প্রান্তটা আশা করি বোঝা গেছে। এবার আমরা একটু দেখব বদ্ধ প্রান্ত হলে কি হইতো, যদি রিংটা মুভ করতে না পারতো সেক্ষেত্রে কি হতো। যদি রিংটা মুভ করতে না পারতো সেক্ষেত্রে আমার দেওয়া তরঙ্গটা এখানে গিয়ে আটকা যেত, মুভ করতে পারতেছে না। তখন এই যে শক্তিটা নিয়ে ও আগাচ্ছে সামনের দিকে, এই সামনের দিকে শক্তিটাকে নিউট্রিলাইজ করার জন্য এই রশিটা উপরের দিকে উঠে যেত। একবার চেষ্টা করে দেখবা কোনো জায়গায় বেঁধে এটা ঘুরাইতে, দেখবা মাথায় গিয়ে এই সামনের দিকে শক্তিটা নিউট্রালাইজ হচ্ছে না দেখে রশিটাই উপরের দিকে উঠে যাচ্ছে, এরপর রশিটাই উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই জিনিসটা সামনে গিয়ে রশিটাই উপরের দিকে উঠে গেল এবং তাহলে ব্যাক করলো এইভাবে। তাহলে যেভাবে গেছে তার ঠিক উল্টা হয়ে ব্যাক করতেছে, খেয়াল করে দেখো। যারা বুঝো না তার জন্য আরেকবার, এই জায়গাটা বাধা, এখানে যেমন আংটাটা একটু সামনের দিকে উঠে গেছিল, গিয়ে শক্তিটা নিউট্রালাইজ করছে, তারপর আবার এখান দিয়ে ব্যাক করছে। এবার কিন্তু এই জিনিসটা সুযোগ নাই। তাহলে শক্তিটাকে নিউট্রালাইজ কিভাবে করবে, এই রশিটাকেই ও উপর উঠাই দিবে, রশিটাকে উপর উঠাই দিলে এইভাবে ব্যাক করবে। সো যেভাবে যাচ্ছিলাম তার উল্টা ভাবে ব্যাক করছি। তাহলে উল্টা ভাবে ব্যাক করার তার মানেই একটাই, তার মানে হচ্ছে এবার আমার কাছে আছে, আচ্ছা এখানে আমি একটু একটা বক্স করে দিই, আলাদা করে দিই। উল্টা ভাবে ব্যাক করা মানে হচ্ছে এইবার আমার দশা পার্থক্য সৃষ্টি হয়েছে একটা, এবং সেই দশা পার্থক্যটা আসলে কত, যেহেতু একদম উল্টা হবে আসছি, মানে দশা পার্থক্যটা হচ্ছে পাই রেডিয়ান, ঠিক উল্টা হয়ে গেছে। এবং 2 নাম্বার অবশ্যই অবশ্যই ডিরেকশন তো পাল্টাইছি, এক্স অক্ষের ধনাত্মক দিকে গেলে এখন আসতেছি আমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এই দুটাকে কনসিডার করে আমরা যদি ফর্মুলা লিখি, তাহলে ফর্মুলাটা এবার কেমন হবে, ফর্মুলাটা হবে অগ্রগামী তরঙ্গের জন্য y is equal to y1 লিখলাম, a sin ওমেগা টি মাইনাস কে এক্স, আগের মতোই লিখছি। প্রতিফলিত তরঙ্গের জন্য তাহলে এবার হবে হচ্ছে y2, যেহেতু পাই রেডিয়ানে একটা দশা পার্থক্য হয়েছে তার মানে সামনে বসে যাবে একটা মাইনাস, এটা বসতেছি দশা পার্থক্যের জন্য a sin ওমেগা টি, যেহেতু ডিরেকশনও পাল্টাইছে, প্লাস কে এক্স। সো এইটা হচ্ছে আমার যাওয়ার সময়কার তরঙ্গ, এটা হচ্ছে আমার আসার সময়কার তরঙ্গ। এখানে খেয়াল করে দেখো
জাস্ট ডিরেকশন চেঞ্জ হয়েছিল, তাই এই প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেছে, এখানে কিছু হয়নি। এবার ডিরেকশন তো পাল্টাইছেই, ডিরেকশন পাল্টানোর কারণে মাইনাসটা প্লাস হয়েছে, সাথে একটা বিপরীত তরঙ্গ হয়ে গেছে পাই রেডিয়ান দশা পার্থক্যের কারণে, এই জন্য এই জায়গায় একটা মাইনাস বসে গেছে। তাহলে এক্ষেত্রে প্রতিফলিত তরঙ্গের সূত্র হচ্ছে মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এখানে প্রতিফলিত তরঙ্গের সূত্র হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। মুক্ত আর বদ্ধের পার্থক্য বোঝা গেছে, একটু ভাগে সি লিখে জানা যাও তো। ওকে, ভেরি গুড, সবাই দেখে বুঝে গেছো। চলো তাহলে আমরা এই দুটাকে মিলায় মিশায়ে একটা প্রপাগেটিং তরঙ্গ বানাই। তাহলে মনে করো মুক্ত প্রান্তে বসে আছো, তুমি একটা ঝটকা মারছো, একই সাথে প্রতিফলিতও আসতেছে, সামনের দিকেও যাচ্ছে, মানে তুমি ঝটকা মারতেই আসো, তুমি এভাবে টানা ঝটকা মারতেই আসো, তাহলে প্রতিফলিতটাও আসতেছে, আবার সামনের দিকেও যাচ্ছে, দুইটা উপরিপাতিত হয়ে সৃষ্টি করবে একটা স্থির তরঙ্গ। তাহলে স্থির তরঙ্গতে একাধিক তরঙ্গ উপরিপাতিত হয়ে একটা স্থির তরঙ্গ সৃষ্টি করে। চলো আমরা একটু এইটার ইকুয়েশন তাহলে বানানোর চেষ্টা করি, যে দুইটা তরঙ্গ উপরিপাতিত হয়ে এখানে কি হবে। তাহলে যেহেতু মুক্ত প্রান্ত আছে, যেহেতু এখানে মুক্ত প্রান্তের কথা বলা হয়েছে, সেহেতু মুক্ত প্রান্তে ইকুয়েশন দুটা কিন্তু আমরা জানি। মুক্ত প্রান্তের ইকুয়েশন দুইটা হচ্ছে y1 is equal to a sin ওমেগা টি মাইনাস কে এক্স, y2 বা প্রতিফলিত সেটা হচ্ছে a sin ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে এবার এই দুটো তরঙ্গকে আমরা উপরিপাতিত করব। তাহলে এই দুটো তরঙ্গ উপরিপাতিত হইলে রেজাল্টেন্ট যে তরঙ্গটা আসবে সেটা আসবে y1 প্লাস y2। তাহলে এখানে আমাদের কাছে আছে a কমন নিয়ে রাখলে sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস sin ওমেগা টি প্লাস কে এক্স। দেখতেই পাচ্ছ sin a প্লাস বি, sin a মাইনাস বি প্লাস sin a প্লাস বি। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি যদি সাইন থাকে, তাহলে সূত্রটা আমরা সবাই জানি। আবার ট্রিগোনোমেট্রিক টেস্ট, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি সূত্রটা আসলে কি সবাই একটু মনে করে দেখো। এই সূত্রটা তোমরা জানো, সূত্রটা হচ্ছে 2 ইন্টু sin a, সরি cos b। সো ইজিলি কিন্তু আমরা ত্রিকোণমিতি ইউজ করে চলে আসলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের যে রেজাল্টিং তরঙ্গ, সেই রেজাল্টিং তরঙ্গের সূত্র হচ্ছে 2a cos kx sin 2 পাই f t, ওমেগাটাকে ভেঙে জাস্ট 2 পাই f লিখছি। সো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট তরঙ্গের ইকুয়েশন। তাহলে রেজাল্টেন্ট তরঙ্গের যদি এই ইকুয়েশন হয়, তাহলে এই ইকুয়েশনটা দেখে তুমি কি বুঝতেছো? এই ইকুয়েশন দেখে তুমি বুঝতেছো যেটা সামনে কোনো পথ পার্থক্যের হিসাবই নাই। তাহলে এটা আসলে সামনের দিকে আগাচ্ছে না, তরঙ্গটা এক জায়গায় আছে, অগ্রগামী তরঙ্গ না, স্থির তরঙ্গ এটা, কারণ সামনে এক্স এর টার্মটাই নেই। এবার আসো যে আমার তরঙ্গটার ইকুয়েশন আসলে কতটুকু, সাইন 2 পাই এফ টি, এটা আমাকে বোঝাচ্ছে টাইমের সাথে কিভাবে তরঙ্গটা পাল্টাচ্ছে। বাকি যে অংশটা আছে সাইনের সাথে, এই পুরোটা হচ্ছে ওর বিস্তার। এই পুরোটা ওর বিস্তার মানে কি? তাহলে আমি এই ইকুয়েশনটাকে লিখতে পারি এরকম, যে ভাই আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে y is equal to a sin 2 পাই এফ টি, যেখানে a হচ্ছে বিস্তারটা হচ্ছে twice a cos kx। তার মানে আমার তরঙ্গের যে বিস্তার সেটা cos এর একটা ফাংশন আকারে পাল্টায় যাচ্ছে। তাহলে বিস্তার আমার তরঙ্গের ফিক্স না, ডিফারেন্ট সময় বিস্তার ডিফারেন্ট রকমের, হুইচ ইজ ভেরি লজিক্যাল। কারণ আমরা তরঙ্গের উপরিপাতনের সময় কি পড়ছিলাম? আমরা তরঙ্গের উপরিপাতনের সময় পড়ছিলাম যে বিস্তার কখনো অনেক বড় হবে, কখনো একদম জিরো হবে, এবং মাঝে জায়গাটা থাকবে বাকি সময়। তাহলে বিস্তারটা তো ভ্যারিয়েবল হওয়াই উচিত স্থির তরঙ্গের ক্ষেত্রে। এখানে আমরা দেখতেছি যে স্থির তরঙ্গে বিস্তারটা ভ্যারিয়েবল, এবং বিস্তারটার রেঞ্জ কত সেটাও খুব লজিক্যাল। কজ হইতে পারে জিরো, কজ যখন জিরো হবে বিস্তার হবে তখন জিরো, এটা হচ্ছে সবচেয়ে কম সময়। কজ যখন 1 হবে সেখন এটা হাইয়েস্ট, তাহলে কজ 1 হলে এটা কত 2a। তাহলে এ বিস্তারের দুইটা তরঙ্গকে যোগ করলে তো 2a হাইয়েস্ট হওয়ার কথা, তাহলে হাইয়েস্ট হতে পারে 2a, লোয়েস্ট হতে পারে 0। এটা আমাদের এই বিস্তারটাও কিন্তু সাপোর্ট করতেছে। তাহলে আমরা তখন উপরিপাতন যেটা পড়ে আসছিলাম ওটা কিন্তু এখানে সাপোর্ট হচ্ছে। সো স্থির তরঙ্গের বেসিক ইকুয়েশনটা আমি এখানে পাইলাম। এই ইকুয়েশনটা কিসের জন্য? মুক্ত প্রান্তের জন্য। যদি বদ্ধ প্রান্তে বলতো, বদ্ধ প্রান্তে বললে এই ইকুয়েশনটা একটু পাল্টানো লাগতো, সেক্ষেত্রে ইকুয়েশনটা আর একটু ডিফারেন্ট আসতো। এটা তোমরা বাসায় চেষ্টা করে দেখো। আপাতত মুক্ত প্রান্তের জন্য ইকুয়েশনটা আমি লিখে দিলাম। এই মুক্ত প্রান্তের ইকুয়েশন সবাই বুঝছি? আচ্ছা, স্থির কেন বলে? কারণ দেখো এক্স টার্মটা নাই, এক্স টার্ম নাই মানে এই তরঙ্গটা সামনে আগাচ্ছে না, তরঙ্গটা এক জায়গার মধ্যেই আছে। এইটা সামনে যাচ্ছে আর পিছে আসতেছে, এটা যে উপরিপাতন করে যে তরঙ্গটা হচ্ছে এটা এক জায়গায় আছে, এটা সামনে আগাচ্ছে না, শক্তি সঞ্চালন করতেছে না এটা।
ওকে, ঠিক আছে, চলো তাহলে সামনে আগে। তাহলে এই স্থির তরঙ্গের মধ্যে আমরা এবার কিছু বিন্দু দেখব। স্থির তরঙ্গের যেই জায়গায় বিস্তারটা হাইয়েস্ট সেটাকে আমরা বলি সুস্পন্দ বিন্দু। বিস্তার হাইয়েস্ট বলছিলাম না কোথাও কোথাও, তাহলে যেখানে যেখানে একদম হাইয়েস্ট বিস্তার আসতেছে সেটাকে আমরা বলি সুস্পন্দ বিন্দু। আবার যেখানে যেখানে একদম লোয়েস্ট বিস্তার আসবে সেটাকে আমরা বলবো নিস্পন্দ বিন্দু। তার মানে যেখানে আমার বিস্তারটা জিরো, রেজাল্টেন্ট তরঙ্গের বিস্তার যেখানে জিরো সেটাকে আমরা বলবো নিস্পন্দ বিন্দু। রেজাল্টেন্ট তরঙ্গের বিস্তার যেখানে হাইয়েস্ট, তার মানে রেজাল্টেন্ট তরঙ্গের বিস্তার যেখানে 2a সেটাকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু। তাহলে এই সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু কোথায় থাকে সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমি সুস্পন্দ বিন্দুই দেখি। তাহলে সুস্পন্দ বিন্দুতে এ হচ্ছে 2a, তার মানে এর জায়গায় যদি আমি ফর্মুলাটা লিখি তাহলে এটা হবে 2a cos kx is equal to 2a। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি, এখানে আসলে প্লাস মাইনাস লিখি কারণ নাহলে একটা অংশ বাদ পড়ে যাবে। সেখানে আমরা বুঝতেছি যে cos kx টা আসতে হবে প্লাস মাইনাস 1, সর্বোচ্চ আসতে হবে এটার মান। সর্বোচ্চ আসতে হইলে kx টা আসলে আসা লাগবে জিরোতে হয়, তাই না? তাহলে জিরোতে যেহেতু 1 হয় তাহলে এটা 0, পাই, 2 পাই, 3 পাই এরকম করে বাড়তে থাকবে। তাহলে কে আসলে কত? কে হচ্ছে আমাদের কাছে 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা এক্স যদি 0, পাই, 2 পাই, 3 পাই এরকম হয় তাহলে এখান থেকে একটু পাই গুলা কেটে দিই, ল্যামডা গুলাকে পাশে নিয়ে যাই, তাহলে এক্স হয়ে যাবে আমার কাছে 0 ল্যামডা বাই 2 ল্যামডা, তারপর হচ্ছে আমাদের কাছে 3 ল্যামডা বাই 2 এরকম করে আগাতে থাকবে। তাহলে আমরা কিন্তু এই প্যাটার্নটা দেখলেই বুঝি যে এখানে একটা প্যাটার্ন আছে এবং সেই প্যাটার্নটা খুব ইজি টু প্রেডিক্ট। প্রতিটা ল্যামডা বাই 2 করে আগাচ্ছে, তাই না? তাহলে 0 এর পরে ল্যামডা বাই 2, আবার একটা ল্যামডা বাই 2, আবার একটা ল্যামডা বাই 2। সো বেসিক্যালি ল্যামডা বাই 2 এর একটা গুণিতক আছে এখানে। তো তুমি যদি n ইজ ইকুয়াল টু 0, 1, 2 এমনি বসাতে থাকো তাহলে তুমি সুন্দর করে এখানে পেয়ে যাবা একটা প্যাটার্ন যে আসলে কোন কোন পথ পার্থক্যে সুস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। তাহলে সুস্পন্দ বিন্দু কোথায় কোথায় আছে এই পথ জানতে চাইলে আমরা সুন্দর করে n ল্যামডা বাই 2 ইউজ করব, যেখানে n এ বসবে 0, 1, 2, 3 এরকম করে সবকিছু। তাহলে প্রত্যেকটা ল্যামডা বাই 2 পর পর আছে আমার কাছে সুস্পন্দ বিন্দু। এবার সিমিলারলি আমরা নিস্পন্দ বিন্দুর জন্য সেম কাজটা করতে পারি। তাহলে তুমি নিস্পন্দ বিন্দুর জন্য এটা করে দেখো। তাহলে এখানে আসবে হচ্ছে আমার কাছে টুয়াইস এ cos kx is equal to 0। তার মানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে kx, আচ্ছা kx টা আগে নিয়ে আসি, cos kx টা হওয়া লাগবে 0। তাহলে cos kx যদি 0 হওয়া লাগে তাহলে kx কত হওয়া লাগবে? এটা হওয়া লাগবে পাই বাই 2 এর সাথে সবকিছু। তাহলে পাই বাই 2 বা 90 রেডিয়ান, এটা 90 ডিগ্রিতে হচ্ছে 0 হয়। তাহলে পাই বাই 2, 3 পাই বাই 2 এরকম করে আগাইতে থাকবে। তাহলে আবার তুমি kx এর ভ্যালু বসাও, তাহলে 2 পাই বাই ল্যামডা x ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, 3 পাই বাই 2 এমনে আগাইতে থাকবে। তাহলে পাই গুলো তুমি কেটে দাও, তাহলে তুমি এখানে পেয়ে যাবা x ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4, আর এখানে 2 নিচে নিয়ে আসলে 3 ল্যামডা বাই 4 এরকম করে আগাইতে থাকবে। তাহলে এখানে ল্যামডার আগে আছে 1, এখানে ল্যামডার আগে আছে 3, পরেরটা থাকবে 5। তাহলে এই প্যাটার্নটাও কিন্তু খুবই সোজা এবং এখানে আমরা প্যাটার্ন পেয়ে গেলাম n ল্যামডা বাই, সরি n তো না, যে কোনোটাতে হবে না, শুধু বিজোড় থাকা লাগবে। সো বিজোড় থাকতে হইলে 2n প্লাস 1 ল্যামডা বাই 4। এখানে আমরা n কত বসাবো? এখানে আমরা n বসাবো 0, 1, 2 এরকম। সো এই nটা এখানে বসাবা। সো নিস্পন্দ বিন্দুর প্যাটার্ন হচ্ছে 2n প্লাস 1 ল্যামডা বাই 4, আর সুস্পন্দ বিন্দুর প্যাটার্ন হচ্ছে n ল্যামডা বাই 2। যদি তোমার কাছে মনে হয় ল্যামডা বাই 4 দিয়েই পড়তে হবে, সেক্ষেত্রে ল্যামডা বাই 4 দিয়েও এটা পড়া যায়। সেক্ষেত্রে তুমি পড়বা হচ্ছে এরকম, সেক্ষেত্রে একটা বিকল্প রাস্তা আছে, সেখানে তুমি এই প্যাটার্নটা পড়বা হচ্ছে 2n ল্যামডা বাই 4 করে, এবং এখানেও nটা হচ্ছে 0, 1, 2 ডট। তুমি এভাবে পড়তে পারো যদি তোমার কাছে মনে হয় যে ল্যামডা বাই 4 দিয়েই দুটো মুখস্থ করবো, ল্যামডা বাই 2 দরকার নেই, সেক্ষেত্রে তুমি এভাবে পড়তে পারো যে 2n ল্যামডা বাই 4 আর 2n প্লাস 1 ল্যামডা বাই 4। সো সুস্পন্দ বিন্দু আছে প্রত্যেক ল্যামডা বাই 2 পর পর, আর নিস্পন্দ বিন্দু আছে ল্যামডা বাই 4 এর পরে আবার একটা ল্যামডা বাই 2 পর পর। সো ল্যামডা বাই 2 পর পর হচ্ছে আমার কাছে সুস্পন্দ বিন্দু আছে, ল্যামডা বাই 2 পর পর আমার কাছে নিস্পন্দ বিন্দু আছে। জাস্ট 0 থেকে ল্যামডা বাই 2 শুরু করলে হচ্ছে সুস্পন্দ বিন্দু, আর ল্যামডা বাই 4 থেকে যদি তুমি আগাইতে থাকো ল্যামডা বাই 2 করে তাহলে তুমি পাবা নিস্পন্দ বিন্দু।
সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার যে কোথায় সুস্পন্দ আছে কোথায় নিস্পন্দ আছে? ওকে, ভেরি গুড, সব সিসি দেখতে পাচ্ছি। আজকে কোনো প্রশ্ন টশ্নই নাই মানুষজনের, সবাই সব বুঝে যাচ্ছে, ভালো তো। চলো আগাই। তাহলে একটা এক্সাম্পল আছে আমাদের কাছে। এই তরঙ্গটা মুক্ত প্রান্তে প্রতিফলিত হচ্ছে। তাহলে মুক্ত প্রান্তে প্রতিফলিত হলে আমরা স্থির তরঙ্গের সূত্র অলরেডি জানি, একটু লিখেই নেই। স্থির তরঙ্গের সূত্র হচ্ছে 2a cos kx sin ওমেগা টি, রাইট? এটাই তো। আচ্ছা, তাহলে এই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলি তাহলে কিন্তু মনে হয় প্রথম প্রশ্ন এখানে অলরেডি হয়ে যাবে। দেখো আমাদের কি বলছে, আমাদেরকে বলছে হচ্ছে লোভী তরঙ্গের সমীকরণ বাই করতে, এটা এখানের সাথে মিলাই দিলেই হয়ে যাবে। তারপর বলছে নিস্পন্দ বিন্দু আসলে কত দূরত্ব পর পর পাওয়া যাবে। সো আমরা সুস্পন্দ বিন্দু বা নিস্পন্দ বিন্দুটা আসলে কত দূরত্ব পর পর পাবো সেটা জিজ্ঞেস করছে আমাদেরকে, রাইট? তাহলে কতটুকু দূরত্ব পাবো পাইছিলাম? এখানেও কিন্তু λ/2 দূরত্ব পাবো পাইছিলাম, এখানেও λ/2 দূরত্ব পাবো পাইছিলাম, তাই না? সো λ/2টা বাই করতে বলছে আমাকে এখানে, আসলে যে λ/2টা আসলে কত এটা বাই করতে বলছে এই প্রশ্নে। সো প্রথমে সমীকরণটা বের করি এটার সাথে মিলায়। তাহলে এখানে বিস্তারটা হচ্ছে 10, এটা হচ্ছে আমার কাছে এ, সেখানে একটু অন্য একটা কালি নিলে মনে হয় সুবিধা হয়। বিস্তারটা হচ্ছে আমার কাছে 10, এটা আমার কাছে এ, এটা এ পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার কাছে টি এর সাথে আছে ওমেগা, আর এটা হচ্ছে আমার কাছে কে। আমি যদি এটা এখানে বসাই দিই তাহলে আমার কাছে সমীকরণটা বের হয়ে যাবে। আমাদের কেসে সমীকরণটা তাইলে আমার কাছে 2 × 10 cos, আচ্ছা একবারই লিখি, শুধু শুধু এরকম 2 × 10 লেখার দরকার নেই, একবারে লিখি, তোমাদের শুধু শুধু বোর করা। 20 cos কে হচ্ছে 50, সো 50x sin ওমেগা হচ্ছে 314, সো 314 টি। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, একটা অ্যান্সার শেষ, এটা একটা অ্যান্সার। এবার যদি সেকেন্ড কেসে আসি, আমাদেরকে বলছে বের করতে নিস্পন্দ বিন্দু কত দূর পাওয়া যাবে, তাহলে আমাকে বেসিক্যালি λ/2 বাই করতে বলছে। আমি যদি এখান থেকে এই জিনিসটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমি কে থেকে কিন্তু এটা বাই করতে পারবো। আমরা অলরেডি জানি যে ভাই কে ইজ ইকুয়াল টু এখানে 50, তাহলে কে কি, কে হচ্ছে 2π/λ। 2π/λ যদি 50 হয় তাহলে ল্যামডা কত? সো 2π/λ যদি 50 হয় তাহলে ল্যামডা হচ্ছে আমার কাছে 2π/50। তাহলে আমার তো বের করা লাগবে λ/2। λ/2 কত? 2π/50/50 × 2। এখন ওটা ছাড়া এটা সলভ করে ফেলা যাবে আসলে। 2 2 কেটে দিলাম, তাহলে এখানে হয়ে গেল π/50। সো π/50 যত হয় তত মিটার। সো বুঝতেই পারতেছো ম্যাথটা কিন্তু খুবই সোজা, জাস্ট তোমাকে মুক্ত প্রান্তে প্রতিফলিত লোভী তরঙ্গের সমীকরণটা মনে রাখা লাগছে, মিলাই লিখে দিছি। তারপর কে যেহেতু 50, সেখান থেকে আমরা λ/2 খুব ইজিলি বাই করে ফেলছি। হ্যাঁ, তোমরা অলরেডি অ্যান্সার লিখে ফেলছো, 0.063। ইরা লেখছে, জিদনি লেখছে, মুন্না লেখছে, সবাইকে কংগ্রাচুলেশনস। এটাই আমাদের আজকের মোটামুটি লাস্ট ম্যাথ ছিল। এই যে তোমরা করবাই, রেকর্ডিং এর প্রথমে থাকবে, এন্ড উইথ দ্যাট ক্লাস শেষ। সো তোমাদের সাথে বেশ লম্বা একটা জার্নি আজকে শেষ হয়ে যাচ্ছে। আর এটা রেকর্ড হয়তো তোমরা পাবা, সেটা আমার হবে কিনা আমি জানি না, চেষ্টা করবো হয়তো রেকর্ডটা করার। আর যেহেতু ক্লাসটা শেষ, একটু উপদেশ বাণী তো দেওয়া উচিত, কিছু উপদেশ বাণী দেই চলো। সেকেন্ড ইয়ারে থাকার চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো যতগুলো ক্লাস থাকা যায়। আচ্ছা, এবার আসি আমরা আসলে পড়াশোনাটা কিভাবে করতে পারি। এই মুহূর্তে তোমাদের প্রায় ফার্স্ট ইয়ার শেষ পর্যায়ে, পরীক্ষা চলে আসছে সবার আশা করি, হয়তো অনেকে শুরু হয়ে গেছে, দিয়েও ফেলছে হয়তো অনেকে। আমার কাছে মনে হয় এই ফার্স্ট ইয়ারের জার্নিটা যখন শেষ হয়, মানুষের একটা জায়গায় সমস্যা থাকে, সেটা হচ্ছে যেহেতু এখনো ফার্স্ট ইয়ার এইচএসসি কাছে চলে আসেনি, অ্যাডমিশন কাছে চলে আসে নাই, এই জন্য গুরুত্বটা একটু কম বোঝে এবং ছোটবেলাকার শখগুলো চলে আসে। ছোটবেলায় আমরা পড়ছি যে ভাই 7টা সৃজনশীল আসবে, তাহলে 7টা সৃজনশীল আসবে, যেহেতু 10 চ্যাপ্টার পড়া লাগবে, বাকি 2 চ্যাপ্টার না পড়লেও চলবে, কারণ সৃজনশীল আসবে না। সো এই পদ্ধতি এখন কাটানো যাবে না। এটা হয়তো 7-8 কাজ করছে, কারণ তোমার 7-8 পড়াশোনা সামনে লাগে নাই, বাট এখন কিন্তু কাজ করবে না। তুমি যদি ফার্স্ট ইয়ারে হিসাব নিকাশ ম্যাথমেটিক্স লাগাও যে ভাই এতটা চ্যাপ্টার পড়লে 5 সৃজনশীল পেরে যাবো, তাহলে যে 2টা চ্যাপ্টার তুমি বাদ দিছো, সেই 2টা চ্যাপ্টার তোমাকে কখনো না কখনো পড়তেই হবে। তুমি যে 2 চ্যাপ্টার এখন বাদ দিবা, সেটা তোমাকে প্রি টেস্টে গিয়ে পড়তে হবে, নাহলে টেস্টে গিয়ে পড়তে হবে, নাহলে এইচএসসি তে গিয়ে পড়তে হবে, না হলে অ্যাডমিশনে গিয়ে পড়তে হবে। সো কোনো কিছু বাদ রাখবা না, এটাই হচ্ছে আমার একমাত্র উপদেশ। চেষ্টা করবা পুরো সিলেবাসটা পড়ার, লাগলে 2 রাত কম ঘুমাও, কিন্তু পুরো সিলেবাসটা শেষ করার চেষ্টা করো, কারণ না হলে দেখবা পরে গিয়ে তোমার জন্য অনেক বেশি জমে যাচ্ছে এবং তখন 2 রাত না ঘুমাও হচ্ছে না। সো প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে, যেরকম সেরকমই প্রতি ইয়ারের পড়া প্রতি ইয়ারে শেষ করতে হবে। ফার্স্ট ইয়ারে কিছু স্কিপ করবা না, এইটা আমার তোমাদের জন্য কথা। আর তেমন কোনো কথা নাই, বাকি সবকিছু তোমরা মোটামুটি ভালোই পারো, তোমাদের ক্লাস পারফরমেন্স আমি যা দেখছি সবসময় ভালোই ছিল।
সো যদি কখনো কিছু কম বুঝা থাকি, যদি কখনো রুট ব্যবহার করে থাকি, সবাই মাফ করে দিবা। এবং হয়তো সেকেন্ড ইয়ারে আবার দেখা হবে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, উদ্ভাসমের শিক্ষা পরিবারের সাথে থেকো। ফাহিম ভাই সাইনিং আউট। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের আগামী 9 তারিখ থেকে তোমাদের ইভ্যালুয়েশন টেস্ট শুরু হবে। আমি তোমাদের সবাইকে ইভ্যালুয়েশন টেস্টের রুটিনের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই কাইন্ডলি একটু ডাউনলোড করে নিও। আচ্ছা, সবাই কি ইভ্যালুয়েশন টেস্টের রুটিনটা পেয়েছো? আর সেকেন্ড ইয়ারের রুটিনটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুত পাবলিশ করে ফেলবো। আর অনলাইনেরটা তো তো পাবলিশ করা হয়েছে। আমি সেকেন্ড ইয়ারের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, সবাই একটু অপেক্ষা করো। আচ্ছা, আমি তোমাদের সেকেন্ড ইয়ারের কোর্সের ডিটেলসটাও দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা মিলি, বলতেছো যে একটু সময় করে ভাইয়া দিয়ে নিও। চাইলে তোমরা অনলাইনে অথবা অফলাইনে দিতে পারবা। সো তোমাদের আশা করি তোমরা যে কোনো একটা সময় তো ফ্রি হবাই, সো ওই সময়টার মধ্যে দিয়ে দিতে পারবা। আচ্ছা মিম, বলতেছো যে তোমার এক্সাম শুরু হবে, তো হচ্ছে তুমি অনলাইনে তো একটু সময় বের করে চাইলে দিতে পারো। হ্যাঁ, রুটিনটা আমরা এখনো পাবলিশ করি নাই সেকেন্ড ইয়ারে। শুধু তোমাদের কোর্স ডিটেলসটা দেওয়া আছে, আমরা অল্প কিছুদিনের মধ্যেই রুটিনটা দিয়ে দিব।